এবং যিনি অতিথি রয়েছেন তার মুখেই আমরা আপনার নামটা একটু আমাদেরকে যদি বলতেন আমাদের শ্রোতাদেরকে। বর্ষা ইসলাম। বর্ষা ইসলাম। আর একটু লাউডলি বলতে হবে, হ্যাঁ? বর্ষা ইসলাম। বর্ষা ইসলাম। অনেক সময় যেটা হয় যে আমাদের অতিথিরা এখানে এসে অনেকেই আসল নামটা ব্যবহার করেন না। তো আপনি কি আসল নামটা ব্যবহার করছেন? হ্যাঁ, আমার রিয়েল নাম বর্ষা। আপনার আসল নামটাই হচ্ছে বর্ষা। ওকে বর্ষা, কিছু বেসিক কোয়েশ্চেন। একটা হচ্ছে আপনি ঢাকায় থাকেন কি না ঢাকার বাইরে থাকেন? ঢাকাতেই। ঢাকায় কোথায় থাকেন আপনি বলা যাবে সেটা? না, এটা হচ্ছে কি যাত্রাবাড়ি। ঢাকার যাত্রাবাড়িতে আপনি থাকেন। আর আপনার আনুমানিক বয়সটা আমাদেরকে শ্রোতাদেরকে যদি একটু ধারণা দিতেন। 23। বর্ষা আমাদের এখানে আছে, যাত্রাবাড়ি থেকে এসছে এবং তার বয়স হচ্ছে 23। আপনি পড়াশোনা করেছেন কতদূর পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত। এবার বর্ষার গল্পে আমরা যাচ্ছি। বর্ষা, কোথা থেকে শুরু করতে চান? কোথা থেকে শুরু করবো? একদম ছোট থেকে যে এই পর্যন্ত এই থেকে। আপনার আপনার গল্প বলতে যেটা আপনার কাছে মনে হয় যেখান থেকে শুরু করা উচিত আপনি ঠিক সেখান থেকে শুরু করতে পারেন। ইনফ্যাক্ট আপনার ছোটবেলাটা কেমন ছিল সেটা আমাদের জানা দরকার। আপনি ছোটবেলাটাও বলতে পারেন। না, আমার লাইফটা মানে এমন ভাবে শুরু হয়েছে যে আমার বয়স যখন 4 বছর, হুম, হুম। স্কুলে তখন না ভর্তি হয়নি, তখন ভর্তি করে। তো আমার বাবা একদিন আমার মাকে বললো যে আমাকে আমার স্টেপ যে মাদার আছে, বড় মা, সৎ মা যে, তার কাছ থেকে পাঠাতে। তো আমার মা কোনো প্রশ্ন টশ্ন কিছুই করলো না। তারপর দিন আমার কাপড় চোপড় নিয়ে আমাকে আমার সৎমার কাছে দিয়ে আসছে। তো আমি যে এই পর্যন্ত বড় হয়েছি এটা সম্পূর্ণ আমার মানে ওই বড় মার কাছেই, মানে সৎমার কাছেই বড় হয়েছি আমি। তো 4 বছর বয়সে আমার সৎমার কাছে আমাকে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে মানে ওইখানে গিয়ে যেটা বুঝতে পারলাম যে মানে মার অভাবটা যেটা। তো মাঝে মধ্যে দেখা যেত যে মাকে দেখতে যেতাম, যে মানে আমার সৎমার বাসা মার বাসা তেমন দূরত্ব ছিল না। উম হেঁটে গেলে 5 মিনিট এরকম। তো যখন মার বাসার সামনে যেতাম তখন দেখা গেছে মা যখন গেটটা খুলতো, আমাকে দেখার সাথে সাথে তখন মানে সে খুব রাগারাগি করতো, কেন আসছি, কি জন্য আসছি। মাঝে মধ্যে মারধরও করতো। কেন করতো বা কি জন্য করতো, এটা আমি কখনো মানে এখন পর্যন্ত জানি না যে এই ব্যবহারগুলো আমার সাথে কেন করছে সে। তো উম, এই তো মানে তারপরে আমি যখন দাঁড়ান, 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 দাঁড়ান। বর্ষা, আমাদের কিছু জিনিস একটু পরিষ্কার হওয়া দরকার। আমার মনে হয় যে আপনি অনেক, অনেক বেশি অ্যাংশাস যেটাকে বলে একটু আ কুল, ওকে? আমাদের অনেক দূর যেতে হবে কারণ স্টোরিটা বলতে প্রায় 2 ঘন্টার স্টোরি। আপনি এখনই যদি এত বেশি উত্তেজিত হয়ে যান তাহলে আপনার জন্য সমস্যা, আমাদের লিসনারদের জন্য সমস্যা। উত্তেজিত হওয়ার কারণগুলো আমরা শেষ পর্যন্ত আবিষ্কার করতে পারবো। আশা করছি সাথেই থাকবেন। যেটা হচ্ছিল যে আপনি বললেন যে 4 বছর বয়সে আপনাকে আপনার সৎমার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার বাবা উম, এবং আপনার মা আপনাকে দেখলে রাগান্বিত হয়ে যেত। আপনারা কয় বোন ছিলেন? 2 বোন। আপনার আরেক বোনের সাথে কি একই আচরণ করা হয়েছে? না, ও মার সাথেই ছিল, ছিল আরো ছোট। আপনি সারা জীবন ধরে কখনো আবিষ্কার করার চেষ্টা করেননি যে এটা কেন করা হয়েছিল? আপনার সৎমা কখনো আপনাকে বলেনি? না, কখনই বলিনি, আমি জিজ্ঞাসাই করিনি। ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে, যান আপনার মতো করে বলেন। এই তো মানে তো আমার সৎমা মানে এতই ভালো একটা মহিলা যে সে কখনো মানে ওই ধরনের কোনো আচরণ করেনি আমার সাথে, জি। যে ওই মিথ্যা কথা মানে যেটা মানে ফিল্মে হয়ে থাকে এই ধরনের কোনো আচরণ সে করেনি, হুম, বা এখনো পর্যন্ত সে করে না সেটা। ওকে। তো ক্লাস 5-এ যখন উঠছি, ওঠার পরে তো তখন মানে একটু বড়সড় হয়ে গেছি, মানে এলাকার ছেলেগুলো ডিস্টার্ব করতেছে। তখন আমার ছোট আন্টির নতুন বিয়ে হয়েছে, ওকে। তখন ও ঢাকাতেই থাকে, ওর হাজবেন্ড সহ। ওই তখন থেকে আমি ওর বাসায়, তখন থেকে ওর বাসায় মানে ওর বাসায় আমার বড় মার বাসায়, জি। এরকম মানে দুনো জায়গায় থাকা পড়ে আমার। তো আমার আঙ্কেল আমার আন্টিকে চিটং নিয়ে যায় যখন আমি ক্লাস 10-এ উঠি। ওকে। তো ওঠার পরে চিটং নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তোমার আমার বাবার কাছে বলছে যেহেতু আমার কোনো ছেলে মেয়ে হচ্ছে না, তো বর্ষাকে আমরা নিয়ে যাই। ওকে। তো আমার বাবা দিচ্ছে যে ঠিক আছে। তো যেহেতু ছোট আন্টি আমাকে প্রচন্ড আদর করতো। তো চিটং এ যাওয়ার পরে মানে যেটা আমি মানে প্রথম সর্বপ্রথম আমার আঙ্কেল আমাকে বলে ব্যাপারটা। আমাকে নেওয়ার জন্য আমার আঙ্কেল আসে ঢাকাতে। আসার পরে সে মানে অনেক রাত পর্যন্ত আমি আমার আঙ্কেল কথা বলি, উম, বাবার মেয়ের মতো এরকম। আপনার কি পানি লাগবে? গলা শুকিয়ে যাচ্ছে। না, গলা শুকায়। ওকে, ঠিক আছে। তো বাবার মেয়ের মতো কথা বলি, মানে এরকম প্রায় আমরা কথা বলি আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে। আঙ্কেল মানে হচ্ছে আপনার খালু? হ্যাঁ, আমার খালু। ওকে, খালুর সাথে আপনি বাবার মেয়ের মতোই কথা বলতেন। হুম। কারণ আপনাকে তো মেয়ে হিসেবেই হ্যাঁ, নিয়ে আর আসা। সে এরকমই দেখতো আমাকে, ওকে, মানে সেও ভাবতো যে আমি তার মেয়ে এরকমই। ওকে। তো হঠাৎ মানে ওই তখন আমি মানে চিটং এ যাইনি, সে নেওয়ার জন্য আসছে আমাকে। তো সে আমাকে রাতে বলতেছে যে তোমার আন্টির একটা বেবি হবে। তা আমি বললাম যে কই, এটা তো আগে শুনি নাই। তো বলছে হ্যাঁ, বেবিটা হবে কিন্তু সেটা তোমার আন্টির পেটে না। তাহলে তোমার পেটে। তো তখন আমি ব্যাপারটা উম ওরকম কোনো সিরিয়াস ভাবে নিইনি, নেওয়ার পর সে পরদিন চলে গেলাম চিটং এ। চিটং এ যাওয়ার পর 2 দিন না 3 দিন পর আমার আন্টি বলতেছে, মানে আমি সোফার মধ্যে বসা, আঙ্কেল খাটের উপর শোয়া, আন্টি আমার পাশেই বসা।
তো আন্টি বলতেছে যে বর্ষা তোরে তো এবার আনা হয়েছে কেন জানিস? আমি কি কেন? আমি কি স্কুল ভর্তি করবি না এই জন্য? তো বলতেছে হ্যাঁ স্কুলে তো অবশ্যই ভর্তি করব, কিন্তু উম, তুই একটা কাজ করবি আমার জন্য। আমি হ্যাঁ করবো, কি কাজ? তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা। এটা আমার, বিয়ে বসে যা? হ্যাঁ বিয়ের কথা বলতেছে আমাকে যে তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা। তো ওইখানে যে বেবিটা হবে সেটা আমার দিয়ে দিস, আমি চলে যাবো আমার মেয়ে নিয়ে, বা ওই বেবিটাই নিয়ে আমি চলে যাবো। তো এই কথা শোনার পর আমি আস্তে করে এখানে চলে আসছি, মানে ওইখানে মানে এটা কি মানে দুষ্টামি বা কি, মানে এটা তো মানে কোনো কথাই না যে সেটা, এটা আমাকে কেন দেখুন, বলা আমিও হবে? এখনো বুঝতে পারছি না যে হোয়াই। হ্যাঁ সেটা আমাকে কেন বলা হবে? তো আমি মানে কোনো প্রশ্ন না করে এখান থেকে আমার রুমে আমি চলে আসি। আসার পর আমার ভেতরে একটা ভয় কাজ করতেছে। কোন ক্লাসে এটা ঘটলো? ক্লাস 10 এ? ক্লাস 10-এ। ওকে। তো মানে ভিতরে একটা মানে একটা ভয় কাজ করতেছে ওই মুহূর্তে, হুম, যে এটা কি ওরা ফান করতেছে না সিরিয়াসলি কিছু বলতেছে আমাকে। হুম, হুম। তখন হ্যাঁ বাসায় একটাই মোবাইল ছিল, সেটা আমার আঙ্কেলের মোবাইল ছিল। যে হুম, আমি যে ঢাকাতে ফোন করে এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবো বা আমার মাকে বলবো এই ব্যাপারটা, জি। যে এরকম কিছু হচ্ছে বা ওরা বলতেছে। হুম, হুম, তো এরকম কোনো প্রসেস ছিল না ওই মুহূর্তে আমার কাছে। তো আমার যে সৎ ভাই আছে, ও তার 4-5 দিন পর আবার চিটং কাজে যেন তা বলতে পারছিলাম না। আমি ওর সাথে হুম, বলছি যে যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেলে তার আর যাওয়া পড়বে না ঢাকাতে, হুম, হুম, তো আমি কয়েকদিন মার কাছে থেকে আসি। হুম, হুম, তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসবি, না বা তোর আঙ্কেল গেলে চলে আসবি, এরকম বললো। তো আমি যাওয়ার পরে আমার মাকে ব্যাপারটা আমি প্রথম বলছি। আমার মাকে বলার পর আমার মা বিশ্বাস করেনি ব্যাপারটা। বিশ্বাস করেনি? এটা না বিশ্বাস করার মধ্যেই কথা। এটা অ্যাবনরমাল কথাবার্তা। কেন, হুম। কিভাবে বিশ্বাস করবে? ইনফ্যাক্ট আমাদের কতজন শ্রোতা বিশ্বাস করছে সেটাও একটা প্রশ্ন। যে সে কথাটা বিশ্বাস করেনি, বিশ্বাস করে না। তো তখন আমি বললাম আমার বাবার কাছে, মানে সরাসরি বলিনি এই ব্যাপারটা বাবার কাছে, কিন্তু মার কাছে সরাসরি বলছি। হুম, আমার বাবাকে মানে আকার ইঙ্গিতে বুঝাইছি আমি। হুম, হুম। যে আমার খালু আমার সাথে এরকম করছে। হুম। তো আমার বাবা বোঝার পর বলল যে, তারপর আমি আমার সৎমার কাছে ব্যাপারটা বললাম। তো আমার সৎমা বলল যে হতেও তো পারে, ঠাকুরে পাঠায়ও না। ওকে, এটা আমার সৎমা বলতেছে ওকে। আমার বাবাকে। হতেও পারে এটা, পাঠায়ও না, ওইখানেই থাকুক। আমার বাবা বলল যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, যে তারা আমাকে বিলিভ মানে কোন রকম ভাবে তারা আমাকে মানে বিশ্বাসই করতে চায়নি। তো বললো যে এগুলো সব ওর বানানো কথা, মিথ্যা কথা। ওর খালু মানে কি হয় ওর? আমিই তো সেখানে, ওর বাবাই তো সেটা। আর ওর আন্টি তোর মার মতোই। ওর কথা তুমি বিশ্বাস করতেছো? ও ঢাকাতে থাকবে এই কারণে এগুলো বলতেছে। তো যেহেতু বিশ্বাস করে নাই, তখন আমাকে পরদিন সকালে চিটং পাঠাই দিবে। চিটং পাঠাই দিতে তো তখন বাজে রাত 11:30। হুম, হুম, হুম। 11:30 বাজে তো আমি বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হয়েছে, আমার সাথে সাথে তখন 50 টাকা ছিল। তো একটা ডাক্তারের দোকানে গিয়ে মানে জিজ্ঞাসা করলাম সবচেয়ে পাওয়ার কোন ট্যাবলেটটা, ঘুমের ট্যাবলেট। তো বললো যে একটা ট্যাবলেট আছে 100 পাওয়ারের। তো বললাম এটা খেলে কি হয়, যদি বললো যে আমি 10টা খেলে কি হবে। ওই ছেলেটা জিজ্ঞাসা মানে যে ছেলেটার দোকানে বসা ছিল, তো বলতেছে যে যদি 10টা খান তাহলে আর কি হবে। আমার বাসার সামনে স্কুল ছিল, এটার নাম হচ্ছে ধনিয়া একে উচ্চ বিদ্যালয়। হুম, হুম, আর হুম। তখন মানে আমি ওই স্কুলে ছাত্রী ছিলাম। তো বললো পরদিন আর কি হবে, মসজিদে বলবে যে স্কুলের একজন ছাত্রী সুইসাইড করছে, তাও ঘুমের ট্যাবলেট খাওয়া। তো এই কথা বলার পর আমি চলে আসছি। হুম, হুম। চলে আসছি, আসার পরে মানে ঘুমের ট্যাবলেটটা হাতের মধ্যে ছিল। তো বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পরে চিন্তা করতেছি যে কি করব। যে আমি যদি ওইখানে যাই তাহলে দেখা যাবে যে আমার সর্বোচ্চ সবকিছু হারাবো আমি। উম, আর তার চাইতে মানে সুইসাইড করা অনেক ভালো। তো আমি করলাম কি, মানে ওইটা জানার পর যে 10টা ট্যাবলেট খেলে আমি মানে আমার মৃত্যু হতেও পারে। তো তখন আমি 10টা ট্যাবলেট পুরোটা খাই ফেলছি। 100 পার করে হলে 10টা ট্যাবলেটের পার হচ্ছে 1000 1000 পার। পাওয়ার। তো খাওয়ার পরে আমার 10 মিনিট পরে আর কোনো সেন্স ছিল না। তো আমাকে মানে যখন আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি সবচাইতে মানে অবাক হয়ে যাই যখন দেখলাম যে আমি চিটংয়ে আমার রুমে আমি শোয়া। ও মাই গড! যে আমাকে সে ঘুমের ঘরে চিটংয়ে নিয়ে আসছে। নিয়ে আসছে তো তখন থেকে শুরু হয় মানে আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসে। আসার পর প্রতিদিন এরকম ড্রিঙ্কস আপনাকে চলতেছে। এই যে আপনি 10 টা ট্যাবলেট খেয়ে আপনি এরকম উম, অবস্থায় থাকলেন, আপনাকে ডাক্তারের কাছে নেয়নি? না, আপনার তো ক্ষতি হয়ে যাওয়ার কথা, ভয়াবহ রকমের ক্ষতি হয়ে যাওয়ার কথা। ওভাবে আপনাকে ফেলে রেখেছিল ওখানে। মানে হাউ? কেন এই অ্যাটিটিউড করবে আপনার সঙ্গে? তা আমি আজ পর্যন্ত জানি না যে কেন করছে। যে আমার সাথে মানে আমার তো আরো 2টা বোন আছে, ওদের সাথে কেন করা হয়নি। আমরা শ্রোতা আপনাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই এই গল্পে। আপনারা নিশ্চয়ই বিথির গল্প মনে আছে হ্যালো ইট 920 তে, যে তারা ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছিল এবং এখানে এসে অকপটে নিজের ভাইয়ের গল্প বলে গিয়েছিল এবং তার ছোট বোনের জন্য সাহায্য চেয়েছিল। আমরা তখন বিশ্বাস করেছিলাম যে পৃথিবীতে এটাই সবচাইতে বড় ধরনের দুর্ঘটনা। আজকের গল্পটা কোন দিকে যাবে আমরা জানি না। তবে সেই গল্পটা আমাদেরকে আমাদের বিশ্বাসের শক্তিটা অনেক বড় বাড়িয়ে দিয়েছে যে মানুষ কোনো খারাপ কিছু যদি করতে চায় সেটার পরিসীমাটা আকাশ সীমা পর্যন্ত। যাই হোক, আপনি দেখলেন যে আপনি চিটাগংয়ে যেখানে আপনার খালার বাসায়
যাওয়ার কথা ছিল আপনার সেইখানে গিয়ে এবং আপনি সেই বেডে। ওকে তারপর? তারপরে মানে ওই আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসে বাসায়। আসার পরে আমার আন্টি বলল যে, "একা, একা কেন করতেছেন? বা মানে এটা তো বাসায় আনলে আমরাও তো করতে পারি।" তো আমি জাস্ট ফান হিসেবে মনে করছি যে, কি আমার আঙ্কেল কি ড্রিঙ্কস করবে নাকি তাও বাসায় এনে? আমার আঙ্কেল ছিল একজন হাজি। সে হজ হাজি? হ্যাঁ, হজ করে আসছে সে। তো হজ করে পেশায় কি করতো উনি? তার পেশা ছিল ইম্পোর্ট এক্সপোর্ট। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট করতো। ওকে তারপর? তো আন্টির কথা মতো আমার আঙ্কেল পরদিন একটা বোতল নিয়ে আসে বাসায়। আনার পরে আমি, আমার আন্টি, আমার আঙ্কেল মানে ওই ১ম আমার লাইফে ড্রিঙ্কস করা। ক্লাস 10 এ? হুম। তো ড্রিঙ্কস করছি, করার পরে কতটুকু খাইছি মনে নাই। পরে মানে যা শুয়ে পড়ছি, মানে সেন্স ছিল আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুয়ে পড়ছি গিয়ে। তো সেই দিন রাতে ফার্স্ট আঙ্কেল আমার রুমে আসে। আসার পর সে আমার পাশে যে শুইছে তাও আমি বুঝতে পারছি আমার পাশে আমার আঙ্কেল শুইছে। কিন্তু আমার গায়ে টাচ করেনি সেদিন সে। গায়ে টাচ করেনি, তো অনেকক্ষণ শোয়া ছিল। অনেকক্ষণ শোয়া ছিল। আমার আন্টি ভাবছে হয়তো আমি ঘুমায় পড়ছি। কিন্তু আমার আঙ্কেল পাশে শোয়ার পরে আমার ঘুমটা ভাঙছে। মানে ঘুম ছিল না, মানে তন্দ্রা, তন্দ্রা ভাবছি এরকম। যে ঘুম আসবে, আসবে এরকম। তোমার আঙ্কেল যখন পাশে শুচ্ছে তখন আমি টের পাইছি আমার আন্টি আসছে। আসার পর ওরা ফিস করে কি বলছে সেটা আমি জানি না, মানে বুঝতে পারিনি যে কি বলছে। তার কিছুক্ষণ পর আমার আঙ্কেল আবার চলে গেল। চলে যাওয়ার পরে তারপর দিন আবার আনছে। মানে এরকম সপ্তাহখানিক চললো প্রতিদিন। মানে প্রতিদিন ড্রিঙ্কস করতে হবে। তোমার লাস্ট আমি একটা পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেছি যে এটা কি, একটা মানুষ কতক্ষণ এটা খেতে পারে। চতুর্থ দিন যেদিন আনছে সেদিন মানে আমি ওকে ডিনাই করছি যে আমি খাবো না এটার। হুম, হুম, হুম। কেন খাবি না? আন্টির প্রশ্ন। কেন খাবি না? আমার কাছটা ভালো লাগে না, আমি খাবো না। তো বলতেছে যে, আমরা খাইতেছি না। আমি খাবো না। আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না। কারণ এইটা খাইলে দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে থেকে করতেছি। তারপর দিন ১০টা ১১টায় ওই সময়টা আমার স্কুলে যাওয়া হইতেছে না। আপনি কি ফিল করতেন ওই সময় খাওয়ার পরে? উম এটা খাওয়ার পর কি ফিল করতাম? হুম, হুম। যে আমার লাইফে একটা চরম দুর্ঘটনা আসবে। আপনার এই টেনশনটা কাজ করতো? এটাই কাজ করতো। আর এতটুকু মানে পর্যাপ্ত পরিমাণে আমি খেতাম যতটুকু পারবো। যাতে আমার সেন্স আমি মানে না হারাই। ওকে। মানে যাতে সেন্সটা যেন থাকে। হুম। তো ওরা মানে আপনাকে একেবারে সেন্সলেস করতে চাইতো। রাইট? হুম। ওকে। তারপর? দেখা গেছে যে মানে ১ম তো একটা বোতল আনছে। আনার পর যে একটা বোতলে টোটাল হচ্ছে ৪টা করে, ৪টা করে ৩টা করে হয়। হুম, হুম। ৩টা করে হয়। আমারটা খাওয়ার পর দেখা গেছে আমার আঙ্কেলটা আমাকে খাওয়াচ্ছে। বসে একটু খায় ফেললো আমারটা। আমার আন্টিও একই কথা, আমারটা একটু খাতো। তো মাঝে মধ্যে দেখা গেছে যে আমি রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি। ওরা কথা বলতেছে ওদের মতো, তো রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি। ৫ম দিনের রাত্রের দিন, ৫ম দিন রাতে আমার আন্টি বলতেছে, হুম, হুম। আমার বাবার নাম হচ্ছে মালিক। তো আমার বাবার নাম ধরে বলতেছে যে, বর্ষার বাবার জন্য আজকে না, মালিকের জন্য আজকে আমার এই অবস্থা। আমি প্রেগনেন্ট হচ্ছি না। তো আমি মনে, মনে প্রতিজ্ঞা করছি যে আমি মালিকের মা পাই, বোন পাই, মেয়ে পাই, যাকেই পাই আমার হাসবেন্ডের কাছে রেখে ওইখানে ওরে প্রেগনেন্ট করবো এবং সে বাচ্চা আমি নেব। আর তখন এই মানে এই ব্যাপারটা তোমার পুরোপুরি বুঝে যায় তাহলে আমার উপরে সেটা হবে। যেহেতু এরকম করতেছে ওরা। তো ঐদিন মানে দেখা গেছে যে মা এতটাই খাইছি যে ভয় করতেছিল যে পারবো কিনা। আমি আমার ট্যাকেল দিতে পারবো কিনা। সেন্সটা আবার থাকবে। হুম। তো ঐদিন কিছু হয় নাই। তার মানে লাস্ট যেদিন, ঐদিন ওরা মানে ৩টা বোতল আনছে। আমার আঙ্কেল ৩টা বোতল আনছে। আনার পরে আমার একটা দিল, আন্টির একটা আর তার একটা। তো বলতেছে যদি পুরো বোতল শেষ করতে না পারো তাহলে এই বোতলের দাম দিয়ে উঠতে হবে। তো আমার আন্টি বলতেছে বর্ষা দিবে কোথা থেকে? তো বললো যে বর্ষাটা না আমি দিয়ে দিলাম যদি না পারে। তো ঐদিন মানে ওই পুরোটা আমি খাইছি। আমাকে একটু আমি একটু থামাচ্ছি। এই যে আপনি এর আগের দিন বেশ কিছুদিন ধরে খাচ্ছেন, আপনার খালু তো আপনার রুমে আসতো। হুম। উনি সেই সময় কি ধরনের আচরণ করতো আপনার সঙ্গে? চেষ্টা করতো কোনো কিছু করার না, জন্য? কোনো কিছু চেষ্টা করতেন, এমনি গায়ে হাত দিয়ে শুয়ে থাকতো। ওকে। আর মানে সে যখন গায়ে হাত দিত তখন মানে আমি একটা করতাম যে আমি ঘুম, বা দেখা গেছে মানে গায়ে হাত দিত বলতে কি মানে আদত অন্য কোনো খারাপ কোনো জায়গায় হাত দিত না, পেটের উপর হাত দিত এই পর্যন্তই, শুয়ে থাকতো। তো লাস্ট যেদিন মানে আমার সাথে ওই ঘটনাটা ঘটবে, তো সেদিন মানে আপনি আমি তো চরম এতটাই সুযোগ পেয়েছিলেন। লেট মি আস্ক ইউ ওয়ান থিং। সেটা হচ্ছে আপনি তো জানেন যে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। আপনি আগে হুম, থেকেই জানেন। সো আপনি এর মাঝখানে অনেক বড় একটা সময় পেয়েছেন। আপনি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতেন। আপনি ইচ্ছে করলে একটা বাসা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে পারতেন। হোয়াই ডোন্ট ইউ ট্রাই? আমি তখন ভাবছি যে আমি কোথায় যাবো পালায়া। আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না। এক্সাক্টলি। যার ফ্যামিলি তো আমাকে বিশ্বাস, আমি তো মানে এখান চিটং থেকে পালা কোথায় যাবো, ঢাকা, তার মার কাছে। মানে তারা তোমাকে বিশ্বাসই করতেছে না যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে, বা তারা করতেছে। তাদের ধারণা যে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তাদের সাথে। সৎমা তো বিশ্বাস করে নাই। সৎমার কাছে জায়গা করতে পারতেন, সৎমার কাছে থাকতে পারতেন। না, রাখতো না আমাকে। কারণ আমার বাবাকে
আমার যে 2 মা প্রচন্ড ভয় বিশ্বাস পায়। করে, ভালোবাসে, ভয় পায়। মানে সে যা বলে তাই। ওকে। তো একটা পর্যায়ে তো মানে যেদিন লাস্ট মুহূর্তে মানে 7 দিনের দিন মানে আমি পুরো সেন্সিং এটা আমি জানি। যে আমি আমার রুমে কি হয়ে গেছে তাও আমি জানি না। কিন্তু মানে খাওয়ার আগে আমি কারণ আমি জানি যে আজকে কিছু একটা হবে। যেহেতু ৩ টা বোতল আজকে আনছে। তো দুর্ভাগ্য যে আমি কিছুই বুঝিনি। উম বুঝি নাই বা কোন রকম কোন অনুভূতিও নাই। তো মানে ২ মাস পরে দেখলাম যে আম পিরিয়ড যেটা মেয়েদের এটা বন্ধ হয়ে গেছে আমার। বন্ধ হয়ে গেছে তো তখনও বুঝতে পারতেছিলাম না যে আমার পিরিয়ড কেন বন্ধ? তো আমি আমার যে সৎ বোন আছে ওর তখন বিয়ে হইছে নতুন। বিয়ে হইছে ও প্রেগনেন্ট। তো ভাবলাম যে ও যেহেতু প্রেগনেন্ট তাহলে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে অবশ্যই বলতে পারবে। তো ওরে জিজ্ঞাসা করলাম, "আচ্ছা মেয়েদের কি পিরিয়ড বন্ধ হয় কখনো?" তো বলল যে, "হ্যাঁ, মাঝে মধ্যে বন্ধ হয়। ২-১ মাস এরকম বন্ধ থাকে এটা।" তো বলল, "কেন?" আমি কি, "না এমনিতেই।" ৩ মাস চলে গেল, কোনো কিছু হচ্ছে না। তো কি করব? কার কাছে বলব এই ব্যাপারটা আমি? তো যেহেতু এটার জন্য দেয় আমার আঙ্কেল, অবশ্যই সে জানে। তখন মানে আমি আমার আঙ্কেলকে সেদিন মানে নিজে থেকে বলছি যে, "আজকে আমি রিং করব।" তো আমার আঙ্কেল আমার দিকে তাকায় রইছে অনেকক্ষণ। তাকানোর পরে বলছে যে, "ঠিক আছে, আনবো।" তো সে আনছে। আনার পর আমার কথা হচ্ছে যে মানে ওই মানে স্বাভাবিক অবস্থা তাকে আমি ব্যাপারটা বলতে পারব না যে আমি প্রেগনেন্ট বা আপনি আমার সাথে কিছু করছেন কিনা। এটা বলতে পারব না। তো দেখা গেছে যে একটু অ্যাবনরমাল হয়ে ব্যাপারটা বলতে হবে তাকে আমার। খাওয়ার একটা পর্যায়ে যখন আমার আন্টি বাথরুমে গেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে, উম "আপনি আমার কাছে সত্যি কথা বলবেন?" তো বলল যে, "হ্যাঁ, বলব, কি হইছে? আপনি কারো সাথে কিছু করছেন?" তো সে আমার দিকে অনেকক্ষণ তাকায় রইছে। তাকানোর পরে সে মানে হ্যাঁ, না কিছুই বলতেছে না। কয়, "কেন? কি সমস্যা?" আমি মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। তো আমার আঙ্কেল তখন বলল যে, হুম। সে শুধু হ্যাঁ বলল। সে হ্যাঁ বলার পর আমি আমার রুমে চলে গেছি। তো আমার আন্টিরও হয়তো ব্যাপারটা আমার আঙ্কেল বলছে যে, বর্ষা প্রেগনেন্ট। তো এটা যখন বলছে তো আমার আন্টি জানে কিনা তা আমি জানতাম না যে আন্টি জানে কিনা। তো ৪-৫ দিন পরে আমি মানে আমার ঘুম ভেঙে গেছে। এমনি শুয়ে রইছি। শুয়ে রইছি তো আমার রুমে ছিল ডাইনিং টেবিলটা। আঙ্কেল নাস্তা খেতেছে। আন্টি বলতেছে যে, আমরা যেটা প্ল্যান করছিলাম সেটা তো হইছে। কিন্তু যখন বাচ্চাটা যখন প্রসব করবে ও কি দেবে এই বাচ্চাটা? আমার আঙ্কেল বলতেছে যেহেতু ওর বিয়ে শাদী হয় নাই, অবশ্যই দিয়ে দিবে। আর এটার জন্য ওরে কিছু একটা আমরা দিব। তখন আমার আন্টি বলতেছে যে, "আপনি তাহলে একটা কাজ করিয়েন, ওর জন্য খুব ভালো একটা ছেলে দেখিয়েন, যাতে আমরা ওরে বিয়ে শাদী দিতে পারি।" তো আমার আঙ্কেল কিছু আঙ্কেল অফিসে চলে গেছে। তো আমি তখন মানে পুরোপুরি সরে গেলাম যে আমার আন্টি ব্যাপারটা জানে এবং আমার আন্টির প্রশ্রয়ে আমার আঙ্কেল আমার রুমে আসছে। আ সি একটা জিনিস খটকা লাগবে সবার কাছে। সেটা হচ্ছে একটা মেয়ে যখন প্রেগন্যান্ট হয় তার শারীরিক অবয়ব চেঞ্জ হয়। হুম, তারা যে প্ল্যানটা করেছে আপনাকে প্রেগন্যান্ট করে আপনার কাছ থেকে বেবিটা নিয়ে নিবে। হুম। এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আপনার শরীরে যে চেঞ্জটা হতো সেই অবস্থায় কি আপনি নিঃসন্দেহে যেকোনো জায়গায় তাদের এগেইনস্টে ক্লেইম করতে পারতেন? বা আপনার ফ্যামিলি যে আপনাকে বিশ্বাস করত না সেইটা আপনি দেখায় বলতে পারতেন যে, "দেখো আমার কি করেছে বা কি অবস্থা।" এরকম সুযোগ তো ছিল। না, আমাকে মানে আমি এটা মানে ৭ মাস পর্যন্ত আমি মানে এটা গর্ভে ধারণ করছি। ওকে যাই আমরা সিরিয়ালি যাই গল্পে একের পর এক কি হয় তারপর? তো যখন ৩ মাস তো হুম, আমি আমার আঙ্কেল বাসায় আসার পরে আমি তখন জানলাম যে আমার আন্টি ব্যাপারটা সম্পূর্ণ জানে এবং ওর প্রশ্রয়ে এটা হইছে। হুম, হুম। কারণ একজন ওয়াইফ যদি তার হাসব্যান্ডকে প্রশ্রয় না দেয়, সে অন্য একটা মেয়ের কাছে কখনই আসতে পারে না। তো তারপর কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। তো মানে আমি শুধু মানে যখন আমার আঙ্কেল বাসায় আসে, তখন আমি শুধু থাকি যে তার মোবাইলটা আমি কখন নিব। যে যখনই হোক আমার মাকে আমি ব্যাপারটা বলবো বা বলবো যে, "তুমি আসো এখানে। আইসা দেখা যাও আমার কি অবস্থা।" তো যখন রাত্রেবেলা মোবাইলটা চার্জে রাখতো, আমি চার্জে ঠিক আনার পরে দেখতাম যে ওটার মধ্যে কোনো সিম কার্ড নেই। যে আমি যে ওরা বুঝতে পারছে যে আমি অবশ্যই ব্যাপারটা জানাবো বাইরে কাউকে। কোথাও যোগাযোগ করব। আপনার কি হুম, সারাদিন বাসার মধ্যে বন্ধ করে রাখতো ওরা? আপনাকে স্কুলে কোথাও ভর্তি করেনি? হুম। ভর্তি করছি কিন্তু যাওয়া হয়নি আমার কখনো। আপনাকে যেতে দেয়নি কখনো? যেতে দেয়নি কখনো। বাসার মধ্যেই ছিলাম। তো আমার ৪ মাস হয়ে গেছে। ৪ মাস যখন হলো তখন আমি আমার আঙ্কেলরে বলতেছি যে, "আপনি যদি এটার কোনো ব্যবস্থা না করেন, তাহলে আমি সুইসাইড করব। সুইসাইড বুঝেন? আমি সুইসাইড করব।" তো আমার আঙ্কেল বলতেছে যে, উম "সমস্যাটা কি? তোমার আন্টির কাছ থেকে থাকবে, তাই না? দিয়ে দাও।" তা আমি বলছি যে, "না, আমি দেব না এটা। আমি আমি এটা জন্মই দিব না। আপনি যা করার একটা কিছু করেন তা না হইলে কিন্তু আমি এইখানকার সবারই ব্যাপারটা বলে দিব। ওকে। আপনি কি চাচ্ছেন যে আপনার মান-সম্মান এখান থেকে হারায় যাক?" কারণ তারে খুবই সম্মান করত সবাই এখানে। তো আঙ্কেল হয় একটু ভয় পায়। ভয় পাওয়া যাওয়ার পর বলছে, "আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি।" দেখো তো সে রাত্রে আসার পর আমার জন্য ২ টা ট্যাবলেট নিয়ে আসছে যে প্রেগন্যান্সি নষ্ট হওয়ার জন্য। হুম। তো নিয়ে আসছে আনার পর সে আমাকে এটা দিছে। দেওয়ার পর বলল, "তোমার আন্টি যাতে না দেখে।"
এটা বলছে যে তোমার আন্টি যেন না দেখে, তুমি দুইটা আজকে একটা খাবা রাতে, কালকে রাতে একটা খাবা। তখন আপনার প্রেগন্যান্সির কত মাস চলছিল? 4 মাস। ওকে। 4 মাস চলতেছে, তখন খাওয়ার পর দেখলাম যে কোনো কিছুই না। তোমার আঙ্কেলটা আবার আবার ব্যাপারটা বললাম যে কিছুই হয়নি। তো বললো যে, তখন আমার কাছে মনে হলো যে এটা হয়তো হয়তো তাহলে আমার আঙ্কেল ওই ধরনের কিছু আনে নাই, এমনিতে হয়তো অন্য কোনো ট্যাবলেট আনছে সেটা। হ্যাঁ, হ্যাঁ। তো একদিন নিচে গেছি আমি, দোকানে পাঠাইছে আমার আন্টি আমাকে। হুম, হুম, উম, কি জন্য মানে দোকানে পাঠাইছে, পাঠানোর পর ওই ট্যাবলেটের হুম, হুম, ইটা খোসাটা আমি নিয়ে গেছি। হুম, তো নিয়ে যাওয়ার পর ডাক্তারে দেখলাম যে এটা কিসের ট্যাবলেট। তো বললো যে এটা কে খাইছে। ডাক্তার বলছে এটা কে খাইছে, আমি তোমার আন্টি, এটা তো প্রেগনেন্সি নষ্ট হওয়ার ট্যাবলেট। সে কি এটা জেনে খাইছে না না জেনে খাইছে, আমি কি না জেনে খাইছে সে, কিন্তু মানে তার তো কিছু হয়নি, এর জন্য মানে আমি মানে তাকে জিজ্ঞাসা আমার বলছে জিজ্ঞাসা করার জন্য। ওকে। তো আমি তো হচ্ছে না কেন, হুম, হুম, তারও তো পিরিয়ড হওয়ার কথা, হুম, হুম, হয় না। তারপরে 6 মাসে পড়ে গেল, 5 মাস 6 মাসে কেটে গেল। তারপরে সে আরেকটা ওষুধ এনে দিছে, সেটাও কোনো কাজ হয়নি। তারপরে মানে কি করবো এই মুহূর্তে, আমি শুধু আমার আঙ্কেলের প্রেশার কি করি, কারণ আমি আন্টির সাথে কোনো কথাই বলি না, মানে ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা তার সাথে বলিনি কখনো। আঙ্কেল যখন বেশি প্রেসারে পড়ে গেছে আমার উপর যে আপনি যদি মানে এই কয়েকদিনের মধ্যে কিছু না করেন এটা, মানে তখন মানে আমি যে প্রেগনেন্ট আমি মানে বুঝতেছি, আপনার বোঝা যাচ্ছে, হ্যাঁ। মানে দেখলে বোঝা যাচ্ছে যে আমি প্রেগনেন্ট, হুম, 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 যে 7 মাসে পড়ে গেছে। তো তখন প্রেশার দিছে যে বললাম যে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি অবশ্যই চান না যে আপনি এখান থেকে মান সম্মান হারাক, আর এখানে সবাই দেখতেছে আমি কিন্তু বাসা থেকে বের হই না, বা আপনারা অন্য কিছু একটা বলবেন পারবেন না, আমি যাবো তাই কিন্তু হবে। তো আমার আঙ্কেল বললো কি, আন্টির সাথে হয়তো ব্যাপারটা শেয়ার করছে। শেয়ার করার পর তো আন্টির একটা বান্ধবী ছিল, নাম রাবিয়া, মেয়েটা চিটং এর ছিল। তো ওই রাবিয়ার কাছে ব্যাপারটা, রাবিয়াকে ফোন করছে, ফোন করে বলছে যে রাবিয়া তুই একটু বাসায় বসাতে একটা অঘটন ঘটায় ফেলছে, এখন যেহেতু আমার এখানে আছে আমার এই ব্যাপারটা দেখতে হবে। এটা আমার আন্টি বললো। তো আমার আন্টি আমার বললো যে ভুলেও যাতে রাবিয়া না জানে যে ব্যাপারটা কি, তুই বলবি তুই ঢাকা একটা ছেলের সাথে প্রেম করছিস, ওইখানে ওর সাথে ছিলি, তখন তুই প্রেগনেন্ট হয়েছিস। এটা আমার শিখাই দিল। তো রাবি আন্টি আসছে, আসার পরে রাবি আন্টির কাছে সব ব্যাপারটা মানে আন্টি বলছে। তো বলার পর রাবি আন্টি বললো যে বর্ষা তুমি না শিক্ষিত মেয়ে, তুমি এই ভুলটা কিভাবে করলা। তো আমি চুপচাপ কিছুই বলিনি। তো সে আমার নিয়ে গেল একটা মহিলার কাছে, মানে সে এগুলোর কাজ মানে এই বিশেষজ্ঞ। অ্যাবার্শন, হ্যাঁ অ্যাবার্শন করতে পারে। হুম, 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 তো সেখানে নিয়ে গেল, তো সে আমাকে একটা বেডে শোয়ালো, শোয়ানোর পরে সে পেটে হাত দিল, পেটে হাত দিয়ে বললো যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তো আর 3 মাস রাখলেই তো হয়, কেন ফালাবা, সেটা আমার বলতেছে। তখন রাবিয়ানকে আবার আমরা বললো যে ওইখানে যদি প্রশ্ন করে তোমার হাজবেন্ড কই, তাহলে বলবা যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য তুমি এই বাচ্চাটা রাখতেছো না, নষ্ট করে ফেলবা। তো সে বলতেছে যে 7 মাস হয়ে গেছে, রেখে দাও, 3 মাস পর তেমনিই হবে। তখন আমি বললাম যে না, আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য আমি রাখবো না। তো রাবিয়ানটি বললো যে এটা যেভাবে হোক মানে নর্মালি করাতে হবে। তো মহিলা বললো যে 7 মাস হয়ে গেছে, এটা কিও নর্মালি করি আমরা, আর যদি নর্মালি করে দেখা যাবে যে ও একটা সমস্যা হবে। তো বলতেছে না নর্মালি করাতে হবে, কারণ যদি সিজারে করাতে যাই ও মানে সিজার করাবে না, কারণ আমি আনম্যারিড, এটা তো আর ওই মহিলা জানে না। হুম, তো বলছে না সিজারে করাবে না, যেভাবে হোক নর্মালি করান এটা। তো বলতেছে যে না নর্মালি আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তুমি অন্য কোথাও নিয়ে যাও, যদি নর্মালি কেউ করতে পারে সেখানে নিয়ে যাও, যেহেতু 7 মাস হয়ে গেছে মানে, আর 3 মাস লাগে সেখানে একটা ছিল যে নর্মাল হতে, কিন্তু 2 এখন মাস। হ্যাঁ আর 7 মাস যেহেতু এটা নর্মাল কিভাবে হয়। 2 মাস বা 3 মাস, হ্যাঁ ঠিক আছে। তো বলতেছে যে ঠিক আছে, তো ওইখান থেকে আমার নিয়ে আসা পড়ছে, হুম, যেহেতু সে করবে না, সে রিস্ক নিল না। তারপর আমাকে আবার বাসায় নিয়ে আসছে, বাসায় আনার পর আমার আন্টির সাথে রাবি আন্টি কথা বললো যে আপা ওরা করতে চাচ্ছে না, নর্মালি করবে না, সিজারই বলতেছে। তখন আন্টি বলতেছে এটা কিভাবে সম্ভব, ও তো আনম্যারিড, তো এই সিজারের একটা দাগ থাকবে, কাটা দাগ, তখন ওর হাজবেন্ডের কি বলবে যে কাটা দাগটা আর সিজারটাই আলাদা থাকে। জি। তো তখন আন্টি বললো যে, ঠিক আছে, মানে রাবি আন্টি বলতেছে যে আমি দেখি আমার একজন আছে, আমি ওইখানে একটু ফোন করে দেখি। তো সে একটা মহিলাকে ফোন করছে, তো মহিলা বললো যে ঠিক আছে নিয়ে আসো। নিয়ে গেছে, মানে সেটা লালখান দিঘির বাজার বলে চিটং এ, জি। ওইখানে নিয়ে গেছে আমাকে। নিয়ে গেছে একটা হিন্দু মহিলা। তো ওই হিন্দু মহিলার বাসায় নিয়ে যাওয়ার পরে তো সে আমাকে দেখলো, দেখার পর সে একই কথা, 7 মাস হয়ে গেছে, কেন ফলাবা, রেখা দাও। তো বললাম যে না। তোমার আন্টি বলতেছে যে না, ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, উম, আর করবো না, ওর কাছে রাখবো না, ডিভোর্স দিয়ে দিবে ও, তোর বাচ্চা রেখে কি করবে ও, এর জন্য ফালাই দিবে। তো ঠিক আছে। তারপর মানে যে অ্যাবর্শন করবে যে মহিলা, মানে যে ডাক্তার মেইন, সে মহিলা আসলো। আসার পর আমাকে আরেকটা বেডি নিয়ে গেল, হুম, হুম, হুম। বেডি নিয়ে যাওয়ার পরে অ্যাবর্শন করলো। অ্যাবর্শন করার পরে Wait, সে wait, আমি একটু থামতে চাই। আপনার ওই সময় কিছু মেমোরি আছে যদি আমাদের সাথে শেয়ার করেন?
কি হয়েছে আপনার সঙ্গে? না, একদম ডাক্তার একটা রোগীর সাথে কি করতে পারে? এক্সাক্টলি আমি জানতে চাচ্ছিলাম যে সেই সময় কি আপনি সেন্সলেস ছিলেন? না, কারণ ওই সময়টা সম্পূর্ণ তো বেবি সেন্সিটিভ। আল্টিমেটলি সো আপনার না, ফিলিংস না সাথে, সাথে বেবিটা হয়নি। ওকে কি করছিল তারা? তখন মানে তারা ওই কি ছুরি কাঁচি অনেক কিছু নিয়ে আসছে। হুম, হুম। আনার পর আরেকটা ছোট্ট একটা বেডি নিয়ে গেল আমাকে। নিয়ে যাওয়ার পর একটা আয়া ছিল। আয়াটারে বলল জোর তো আপনার ভয় লাগছিল না যে আপনার শরীর থেকে কিছু একটা বের করছে এবং এত না বড় তখন মানে শুধু ব্লাড বের করছে। ও মাই গড! শুধু ব্লাড বের করছে। তো ২৪ ঘন্টার মধ্যে নরমাল ডেলিভারি হবে। ওকে, ওকে, ওকে। মানে ২৪ ঘন্টার মধ্যে হুম। মানে ব্লাড গুলো আগে বের করে ফেলছে। তো মানে তখন ওই যখন ব্লাড গুলো বের করতেছে তখন মানে প্রচন্ড ভাবেই মানে পেন হচ্ছিল। তখন আমি বলতেছি যে আমি বাচ্চাটা নষ্ট করব না। আমি রাখবো। আপনারা আমাকে ছেড়ে দেন আমি রাখবো। তো মহিলাটা মানে যে ডাক্তার সে বলতেছে, "এই মেয়ে চিল্লাবা না। বের করে দিবে কিন্তু।" তারপর উম ওই মানে ব্লাড গুলো বের করছে। ব্লাড গুলো বের করার পরে সাথে, সাথে শরীরে আমার জ্বর চলে আসে। প্রচন্ড জ্বর। প্রচন্ড জ্বর আসে তো বলতেছে যে ওরা ঠান্ডা পানি দিও না ওরা গরম পানি দিবা। ওই ডাক্তার আয়াটাকে বলে গেল। যে ওরা ঠান্ডা পানি দিবা না আই করবা। তো আমাকে এভাবে রেখে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে যে রাবি আন্টি ছিল সে বলতেছে যে বসা থাকো আমি সকালে আসবো। তোমার কোনো সমস্যা? আমি বলছি না আমার কোনো সমস্যা নেই। তো আর রাবি আন্টি জিজ্ঞাসা করলো যে কখন হবে এটা? তো বললো যে ২৪ ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তো হইলো আর না হলে সিজার করতে হবে ওর। আর রাতে প্রচন্ড জ্বর। উম একটা ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে। ২ টা ইঞ্জেকশন দিয়ে গেছে। তো বলছে যে তোমার যখন ব্যথা উঠবে তখন তুমি আমাকে ডাকবা। ওই ডাক্তার মহিলাটা বলল যে ব্যথা উঠলে আমাকে মানে ডাকবা। আর ২৪ ঘন্টার মধ্যে অবশ্যই এটা নরমাল হয়ে যাবে। তো তার ২৪ ঘন্টা পার হয়ে গেছে। তারপর দিন মানে উম সন্ধ্যাবেলা অ্যাবর্শন করছে আমাকে। তো যখন দেখছে যে হচ্ছে না তো আমাকে এসে জিজ্ঞাসা করলো তোমার পেটে কোনো পেন হচ্ছে? আমি বললাম যে না আমার পেটে কোনো পেন হচ্ছে না। তো মানে সে একটু চিন্তায় পড়ে গেল যে পেন হবে না কেন? তো তখন করলো কি মানে আমার যে বেবিটা হয়েছে সেই বেবিটাকে সম- উম, পুরো আস্ত বের করা নেই ওটাকে কেটে কেটে বের করা হয়েছে। যে ও মাই পুরো গড! একটা ঘন্টা মানে পুরো ১ ঘন্টা মানে আমি প্রচন্ড চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দেন আমি চলে যাবো আমি আমার বেবিটাকে হওয়াবো আমার বাচ্চাটাকে আমি দেখবো। তো মহিলাটা বলতে সেটা আগে মনে ছিল না এখন কেন বলতেছিস মানে অনেক খারাপ ব্যবহার করছিস তখন আমার সাথে। তো তখন শুধু আমার মাকে ডাকতেছি যে মা তুই আমার কি করলি যে যে ছোটবেলা থেকে তুই আমার কাছে রাখলি না এখন আবার এরকম একটির মধ্যে ফালাইলি তুই আমারে। তো তখন মারে প্রচন্ড ডাকতে যে মা তুই একবার এসে আমারে দেখা যা। তারপর যখন ১ ঘন্টা পরে ওটা পুরোটা বের করছে তখন মানে ডাক্তারটা চলে গেছে আর একটা আমার সামনে দাঁড়ানো তারা বলতেছি যে আমার কি হয়েছে একটু বলবেন আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো সে বলতেছে তোমার না খুব সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার মতো দেখতে এটা কেন ফালাইলা তুমি? তো তখন আর আমার কোনো ভাষা ছিল না যে আমি কি বলবো যে অ্যাকচুয়ালি এটা কি আমি কি জোর তো কোনো বাবাই নেই আর আমার সাথে কেন এটা করলো। এরকম আমি ১৫ দিন অসুস্থ ছিলাম। পরদিন না তখন তার কিছুক্ষণ পর রাবি আন্টি আসার পরে এসে আমাকে বললো যে বর্ষা হয়েছে? তো বললাম যে হ্যাঁ হয়েছে। তো বললো তাহলে চলো। তো সে আমাকে মানে আমি উঠে যে দাঁড়াবো এর ধরনের কোনো ই ছিল না আমার হাত পা প্রচন্ড কাঁপতেছিল যে উঠা যে বাইরে বের হবো তখন আন্টি বলতেছে তুমি দাঁড়াতে পারতেছো না? আমি বললাম যে না আমার খুব কষ্ট হইতেছে দাঁড়াইতে। তো সে আমার ধুয়ে ধুয়ে বাইরে নিয়ে গেছে বাইরে নিয়ে যাওয়ার পর একটা সিএনজি করে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার আন্টি সবকিছু আগে থেকে গোছায় রাখছে। তো গোছায় রাখার পরে আন্টি আমাকে বিছানায় শোয়াইছে শোয়ানোর পরে এখন রাবেয়ারে জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার কি হয়েছে ও এত অসুস্থ হয়েছে কেন? তো বলতেছে যে ছোট মানুষ না একটু অসুস্থ হবেই। তো বলতেছে যে কি হয়েছিল ওর? তো বললো যে মেয়ে হয়েছিল শুনছি। তো বললো যে কেমন? তখন আমি তো রাবি আন্টি বলছি যে এটা কেটে কেটে বের করছে সম্পূর্ণ ই করে বের করা নেই। তারপর এরকম ১৫ দিন অসুস্থ বাসাতেই বাসা অসুস্থ থাকার পরে এর মাঝখানে আপনি আপনার বাড়িতে যোগাযোগ করেননি, বাড়িতে জানানোর যাওয়ার তো হয়েই গেছে। তো এখানে আর যোগাযোগ করে কি লাভ? ইনফ্যাক্ট আপনার সাথে যে আচরণগুলো করা হচ্ছে আপনি আপনার মাকে, আপনার বাবাকে জানাননি? এই 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 হোয়াটএভার ইট ইজ সেই সময় তো আপনার সুযোগ ছিল জানানোর। আপনি জানাননি? না আমি ১৫ দিন অসুস্থ থাকার পরে ঢাকায় ঢাকা আসছি। ঢাকা আসার পরে মা বলতেছে যে কি ব্যাপার তোর এমন দেখাইতেছে কেন অনেক শুকাই গেছিস আগের থেকে।
This track was downloaded from FusionBD.com. কেমন যেন রোগা রোগা লাগতেছে। তো তখন আমার কাছে কিছুই বলি নাই। তো আমার আবার চিটং এ পাঠিয়ে দিবে তারা। মানে তারপর মানে আমার আঙ্কেল ট্রেনে নিয়ে আসছে আমাকে। তো সে মানে আসার যাওয়ার টিকিট কেটে রাখছে। না সরি, আসার সময় আমরা ট্রেনে আসছি চিটং থেকে ঢাকায়। তো আঙ্কেল বলতেছে যে আমি তো কালকে চলে আসবো, তো তুমি আসবে না আমার সাথে? তো আমার কথা হচ্ছে আমি একবার ঢাকা যাই, তারপরে আসা না সেটা আমার উপরে। তো বললাম যে হ্যাঁ আসবো, কারণ এই কথাটা যদি এই মুহূর্তে না বলি তাহলে দেখা যাবে আমাকে আনবে না সে, যে কোনো একটা অজুহাত এসে আমাকে রেখে আসবো এখানে। জি। তো বলে হ্যাঁ আপনার সাথে আমি চলে যাবো, এখান থেকে কি করবো? হুম, হুম। তো তখন সে বললো ঠিক আছে তাহলে আমরা আসার সময় বিমানে চলে আসবো, সেটা বললো আমাকে। তো সে চিটং থেকে বিমানের টিকিট কেটে রাখছে। তো তারপরে ঢাকা আসলাম, আসার পরে আমার আঙ্কেল বলতেছে যে আজকে থাকো, কালকে এসে আমি তোমার নিয়ে যাবো এখান থেকে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো শুধু একটা রাতই পাচ্ছি আমার মার মানে কথাগুলা বলার জন্য। তো রাতের বেলা আমি মার পাশে যেয়ে বসছি। তো মা আমার সাথে কথাবার্তা বলতেছে, ওরা কেমন আচরণ করে, তার তো বোন, তার তো মানে সে তো কখন ধারণা করেন যে তার মেয়ের সাথে এই ধরনের বিহেভ সে করবে। তখন আমার কাছে আমি ব্যাপারগুলো বলি যে আমার সাথে এই ঘটনা করা হয়েছে মা। তখন দেখি মা খুব কান্না করতেছে যে আমি কার কাছে কি দিলাম, এমন তো না যে আমার ঘরে ভাতের অভাব, টাকা পয়সার অভাব, আমার মেয়েটাকে রাখতে পারতেছি না, কোনো কিছুই না। তোর ছেলে মেয়ে না বিধাই তো আমি তোর কাছে দিছি আমার মেয়েটারে, আর তুই আমার মেয়েটা এরকম একটা সর্বনাশ করলি, মানে এটা কানতে চাস, সে বলতেছে একা একা। তখন বলতেছে যে দেখি তুই যে 7 মাসে প্রেগনেন্ট ছিলি, তোর তলপেটের কি অবস্থা দেখি। তখন আমি আমার মাকে দেখালাম, তো মা দেখে খুবই কান্না করতেছে যে এটা কি, আমার আন্টি নাম শেলি, যে আরে শেলি তুই এটা কি করলি আমার মেয়ের, তুই আমার মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলি। তো তখন বলতেছে আমি তোরা কখনো পাঠাবো না। তখন আমি মা বলতেছি কেন পাঠাইবা না, যাবার তো হয়েই গেছে, এখন পাঠাও। আমার তখন বিশ্বাস করে তোমরা। আমার আঙ্কেল তারপর দিন আসছে, আসার পরে মা সরাসরি তারা কিছু বলে নাই, যে কিছুই বলে নাই, বা তার প্রতি একটা ক্ষোভ রাগ আছে এটা সে বুঝতেই দেয়নি। তো বললো যে বর্ষা যাবে না, বললো যে না বর্ষা যাবে না, কয়েকটা দিন পরে যাক। অনেকদিন পরে আসছে, মানে তখন টোটাল 7 মাস পরে আমি আসছি, মানে ওইটা অ্যাবর্শন হওয়ার পর সুস্থ হয়েছে, তারপরে তো ঢাকাতে আসছি, প্রায় 8-9 মাস পরে আমি ঢাকাতে আসছি। তো মা বলতেছে যে অনেকদিন পর আসছে, আমার সাথে আর কয়েকটা দিন থাকুক। এটা হচ্ছে 2008-এর ঘটনা, এই আমার অ্যাবর্শন এই বাবুটা। তো 2008 মানে এটা শেষের দিকে, না আপনার আম্মা আপনার সরি, বাবাকে ওই মুহূর্তে বলে নাই হ্যাঁ ঘটনা? বাবাকে প্রথমে বলে নাই। হ্যাঁ, মানে বাবা যখন জানতে চাইলো যে ও চিটং যাচ্ছে না কেন, হ্যাঁ, হ্যাঁ। তখন বলছে না ওরা পাঠাবো না। কেন? আমার সামনে কিছু বলে নাই, হয়তো রাতের বেলা শুয়ে শুয়ে কথাগুলো তাকে বলছে। তখন আমার বাবা বললো যে এটা কেন করলো ওর সাথে। তা আমি মাকে বলছি যে আমার বাবার কারণে আজকে আমার এই অবস্থা, যে আমার হোয়াট ওয়াজ হিজ ফল্ট? তার আসলে ফল্টটা কি ছিল আপনি জানেন? এটা না, এটা আমি আজও পর্যন্ত জানি না। আর সে আমার বাবা বিধায় আমি তাকে আজও পর্যন্ত সেই প্রশ্নটা করতে পারিনি যে তুমি ওর সাথে কি করছিলা, যে যেটা খেসারত আমার দিতে হইলো। ওকে, আমরা গল্পের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা শুনছেন হ্যালো 8920 এবং আজকে বর্ষা আমাদের সঙ্গে আছে। যে গল্পটা এখানে হচ্ছে সেটা জীবনের গল্প, এবং আমরা জীবনের গল্পে একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। নাটক, গল্পে, সিনেমাতে যা সম্ভব নয় তা জীবনে ঘটে থাকে। আজকে বর্ষা তার জীবনের গল্প বলছে, এবং আমি বলতে পারি হলফ করে যে জীবনের গল্প কোনো অংশেই কোনোটার চেয়ে খাটো না, কিন্তু আজকের গল্প শুনতে গিয়ে আমি কেন জানি খেই হারিয়ে ফেলছি। আমি ঠিক জানি না আমার শ্রোতাদের কি অবস্থা, এবং আমরা বিশ্বাস করি যে এই গল্পটা যেভাবে এগোচ্ছে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আমরা ঠিক জানি না। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। এই ফাঁকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, বর্ষার সাথে আপনারা সরাসরি কথা বলতে চাইলে, বর্ষার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকে বর্ষাকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে কোনো প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, ওগুলো বর্ষা অবশ্যই পড়বে এবং নিজের কালেকশনে রাখবে। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যদি কোনো ফোন করতে চান, ফোন করে আপনার জীবনের গল্প আপনি বলতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। সংবাদের বিরতির পর আমরা বর্ষাকে নিয়ে আবারও ফিরে আসবো। আপনি শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিওতে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, লাখো শ্রোতা আমাদের সঙ্গে আছে। আশা করছি আমাদেরকে ছেড়ে যাবেন না। Hello, 8920. Hello,
8920. Hello, 8920. সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে কিবরিয়া আপনার সঙ্গে আছে আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। বুধবারের রাতে নিয়মিত প্রচারিত হয় জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান হ্যালো 8920। এখানে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বর্ষা তার জীবনের গল্প বলছে। আর যারা এই মুহূর্তে বর্ষাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, বর্ষার কাছে কোনো প্রশ্ন রেখে বর্ষার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তারা আমাদের ফেসবুক পেজটাতে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। মাঝখানে কোনো স্পেস নেই। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিয়ে দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। এখানে ফোন করার পর আপনার তথ্যাবলী এবং একই সাথে আপনার কথা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে এবং সেখানে আপনি জীবনের গল্প বলতে চাইলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। বর্ষা সংবাদের আগে আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনার বাবা ব্যাপারটা জানতে পারলো এবং জানার পরে কি হলো সেটা আমরা একটু আপনার কাছ থেকে জানি। জানার পর মানে আমার বাবা যতটুকু বললো যে যদি অপরাধ করে থাকি সেটা আমি করছি, তো এটা কেন করবে, তো আমার মেয়ের উপর এটা কেন করবে, এটাই কি ওর ভিতরে ছিল যে আমার কাছে মানে ভালো মানুষই দেখায় আমার মেয়েটা আমার কাছ থেকে নিয়ে যাবে। তো বাবা বললো যে ঠিক আছে তাহলে ওর আর পাঠানোর দরকার নেই, এখন ও কি করতে চায় ওরে জিজ্ঞাসা করো, যে এখন আমি আমার লাইফটাকে কোন দিকে মানে ঘোরাতে চাচ্ছি সেটা আমার বাবা আমার মাকে বলতে বলছে যে এখন আমি কি করব। এখন মা বলতেছে যে তোর লাইফে যেটা হয়ে গেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে কর তুই, বা স্বপ্নের মধ্যে ছিলি তুই। কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা করলো না? না, মানে কোনো ধরনের প্রতিশোধ বা এই ব্যাপারটা যে আমি আমার বাবা মাকে বলছি, মানে এটা আমার বাবা মা ওদেরকে বুঝতে দেয়নি, যে ব্যাপারটা ওরা জানে যে আমার মা বাবা এটা মানে এরা জানতেছে, আমার ফ্যামিলি ওরা জানতেছে, এটা এটাও বুঝতে দেয়নি। ওরা আসছে মানে আমাদের বাসার চিটং থেকে বেড়াতে আসছে, তারপরও মানে ওদের সাথে মানে ওই ধরনের কোনো বিহেভি বুঝতে দেয়নি যে আমার মেয়ের সাথে এত বড় একটা ঘটনা করছে তোদের কেন আমি কথা বলবো, মানে আগের মতোই আচরণ করছে ওদের সাথে। তো মামাকে বললো যে এখন তুই কি করবি, তোর গ্রামে পাঠাই দে, মানে বরিশাল, আমাদের গ্রামে বাড়ি হচ্ছে বরিশাল। তো বললো যে তাহলে এক কাজ করি, তুই গ্রামে চলে যা, ওইখানে থাক কয়েকটা দিন, তোর ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। তো এই কথা মানে বিয়ের কথা বলার পর তো আমি তাকে ভালো মন্দ কিছুই বলিনি মাকে, যে আমি কি করব বা কোনো সাই দিইনি কথাতে। তো তার কয়েকদিন পর আমার স্টেপ মাদার যে স্টেপ মাদার আসে, মানে সে ব্যাপারটা জানে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। মানে দেখা গেছে যে আমার মার ফ্যামিলির, আমার মামা তারা মামিরা, তারপরে যে আমার মার যে খালা আছে, এরা সবাই ব্যাপারটা জানছে এবং জানার পর আমার ছোট আন্টি সবাই খুব ধিক্কার দিছে যে এটা ওর সাথে কেন করলি, একটা বাচ্চা পালকান তুই, বাচ্চা তো পালকও পাওয়া যায়, এ তো তোর ভাগ্নি ছিল, তোর বন্ধু ছিল, তোর মেয়ের মতোই তো ছিল, তোর মেয়েই তো এটা। সবাই ব্যাপারটা জানছে। তো ওরা যখন বুঝতে পারলো যে ব্যাপারটা সবাই জানাজানি হয়ে গেছে, আমি বলে দিছি ব্যাপারটা, তখন আমার আন্টি শুধু আমার এতটুকুই বললো যে এটা যে তোর আঙ্কেল তোর সাথে করছে তার প্রমাণ তুই কি দিবি, তার কোনো প্রমাণ দিতে পারবি তুই যে তোর আঙ্কেল এটা করছে তোর সাথে। তখন আমি এতটুকু বললাম যে যদি এটা আমার আঙ্কেল না করে থাকে তাহলে তোরা কেন এতটা করবি আমার জন্য, তাহলে তো আমার আব্বা বা আমার মাই বলতে পারতে যে দেখ তোর মেয়ে কোথা থেকে কি করছে, এখন আমরা এটা কি করবো। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ গ্রেট পয়েন্ট। এটা আমি আন্টিকে বললাম, মানে আমার আন্টির সাথে আমার তুই সম্পর্ক ছিল, মানে ছোটবেলা থেকে তুই সম্পর্ক। ও তখন ও আমার একটা কথা বললো যে আমি এখনো বিশ্বাস করতেছি না যেটা তোর আঙ্কেলের ছিল, এটা বললো সে আমাকে, যে আমি এখনো বিশ্বাস করতেছি না। আমি বললাম, তোর ধারণা কি তাহলে এটা আমি ঢাকা থেকে নিয়ে গেছি, বা আমি কোন সাথে তোমার সম্পর্ক এ ধরনের কিছু মানে বলবি তুই। ও বললো যে হ্যাঁ, মানে ও এক কথা ওর হাজবেন্ডের নির্দোষ বলতে চাচ্ছে বা ওরা পুরোটাই নির্দোষ, যে আমার সাথে এ ধরনের কোনো বিবরণ করেনি বা ঘরে কোনো ড্রিঙ্কস টিঙ্কস কিছুই করা হয়নি, এটা মানে ও বলতে চাচ্ছিল। তো আমার মা এই ব্যাপারে মানে আজও পর্যন্ত ওরা কিছু জিজ্ঞাসা করেনি। তার কিছুদিন পর আমার স্টেপ মাদার আসার পরে মানে সে আমার বুঝাইতেছে যে মা যা আবার হয়ে গেছে তোমার লাইফে, এটা নিয়ে বসে থেকো না, তোমার আবার স্কুলে ভর্তি করাই দিয়ে তুমি পড়াশোনা শুরু করো, সেটা বললো আমাকে প্রথমে। তো চিন্তা করলাম যে আসলে আমার এই ঘটনা শুধু আমি জানি, বা বাইরে আমার যারা ফ্রেন্ড আছে বান্ধবী এখন জানতেছে না ব্যাপারটা যে আমার সাথে কি হয়েছে, এটা শেয়ার করলে হবে। তো তখন ভাবলাম যে স্কুলে আবার ভর্তি হয়ে যাই, তো স্কুলে ভর্তি হলে আবার আগামী বছর ভর্তি হতে হবে। তো তখন আমার স্টেপ মাদার সে আবারও আসে, আসার পর মানে সেই দিন তার ভিতরে কি হয়েছে আল্লাহ জানে সেটা, সে আসার পর বলতেছি আমার সাথে এক জায়গায় যাবি, আমি বললাম কোথায়। তো বললো যে এইভাবে ঘরে বসে না থাকা পার্ট টাইম জব কর,
তো আমি বললাম যে আমি জব পাবো, দেবে আমার কেউ জব, আমি কতটুকু শিক্ষিত? তো বললো যে হ্যাঁ আছে, আমার কাছে একটা ভালো লোক আছে, তো মানে ছোটখাটো একটা মেয়ে খুঁজতেছে, মানে তার অফিসে বসার জন্য। কি অফিসে, মানে তার ফাইল টাইল আগায় দিবে এই পর্যন্ত। তো সে আমাকে নিয়ে গেল, আমি তার নামটা বলতে চাচ্ছি না, মানে আমাদের ওইখানে চেয়ারম্যান। ওকে। তো চেয়ারম্যানের কাছে নিয়ে গেল আমাকে, সকালবেলা, খুব সকালে সে আসছে। আসার পর মানে নিয়ে গেল এখানে, তার দুইটা, একটা বাগান বাড়ি, একটা হচ্ছে তার নিজের বাড়ি। তো সে ফ্যামিলি নিয়ে যে বাসাটা থাকে, তো ওইটার নিচে তার অফিস। তো সর্বপ্রথম আমরাই এসেছি এখানে, আমি আর আমার স্টেপ মাদার। যা বসে রয়েছে তো বসেই রয়েছি, কোথায় চেয়ারম্যান? কোনো চেয়ারম্যান আসে না। তো আস্তে আস্তে মানে বেলা বাড়তেছে, তার কাছে লোকজন আসতেছে এক একটা বিচার নিয়ে। তো তার মানে যেখানে বসেছে কথাগুলো শুনে মানে চেয়ারম্যান, তো তখন পুরো হলরুমটাই ভরে গেছে লোকে। দুপুর তখন 2টা বাজে, তখনও চেয়ারম্যান আসেনি। তখন মানে আম্মারে বলতেছি যে আম্মা চলেন চলে যায়, চেয়ারম্যান হয়তো আসবে না। তো বলতেছে আরেকটু দেখি। আমি কি, আমার ভালো লাগতেছে না, আমার খুব খিদে লাগছে, আমি বাসা চলে যাবো। ওকে। এটা বললাম আমার আম্মাকে। তো বললো যে ঠিক আছে তাহলে চল, চলে যাই। তা আমরা যখন বের হচ্ছি, তো তখন চেয়ারম্যান ছিল দোতলায়। সে দোতলা থেকে আমাদের পেছন সাইড দেখছে। দেখার পর তারা বাসায় যে দারোয়ান ছিল তারে দিয়ে আবার ডাকাইছে যে ওই যে একটা মহিলা একটা মেয়ে যে বের হয়ে গেল, ওদিকে ডাকা নিয়ে আসো। তো দারোয়ান আবার বললো যে আপনাদেরকে স্যার ডাকে। তো আম্মা বলতেছে যে তাহলে চেয়ারম্যান হাতে নিচে নামছে, চল। আমরা তখন মানে চেয়ারম্যানের হলরুমে এসে সবার কথা শুনে, হলরুম থেকে বের হইলে তার একটা পার্সোনাল রুম আছে, যেটা পুরো গ্লাস দিয়ে করা। তো সে যখন ঢুকতেছে তখন মানে আমি তার সাইডে দাঁড়ানো। ওকে। সে করলো কি, হলরুমে গেল, হলরুমে যাওয়ার পরে কার কি মানে অল্প অল্প শুনলো, কয়েকটা ধমক দিল, আজকে কোনো কথা শুনবো না, কালকে এসো, কার কি লাগবে ও কি জন্য সালামের কাছে বলে যাও, কি কি কার লাগবে ও দিয়ে দিবে। এ কথা বলে সে তার পার্সোনাল রুমে চলে গেল। তারপরে তার যে পিএ আছে পার্সোনাল, তার বললো যে ওই মেয়েটা ওই মহিলাটার পাঠাও ভিতরে। তো যাওয়ার পরে আমার স্টেপ মাদারকে বলতেছে কি ব্যাপার পাগলি, ওই ইসের বলতে আমার আম্মারে বলতেছে পাগলি করে বলতো। যে কিরে পাগলি, এতদিন পর আসলি। ও আমার আম্মা এর মধ্যে আমার শিখাই দিল কি, যে তোর যদি জিজ্ঞাসা করে যে আমি তোর কি হই, বলবি যে আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, আমি যে তোর মা হই এটা বলবি না। তো আমি তখন তার জিজ্ঞাসা করলাম যে কেন বলবো না, না বলতে পারি, সমস্যা কি? তো বলে যে ওই যে বলছিলেন না যে একটা মেয়ে লাগবে জবের ব্যাপারে, তো ওরে আনলাম। তো বললো যে কখন আসছিস তোর এখানে? আম্মা বলতেছে যে আমি আসছি সকালে। লাঞ্চ করছিস? না করিনি। তাহলে এক কাজ করো, তোরা বাগান বাড়িতে জানি আসতেছি। তার বাসার সাথে তার বাগান বাড়িটা। তো আমরা বাগান বাড়িতে গেছি, যাওয়ার পরে তার বিশাল একটা বাগান বাড়ি। তো এখানে গিয়ে বসছি, বসার পরে আমাদের জন্য দুপুরে খাবার পাঠাই দিছে। তো এখানে লাঞ্চ করছি, লাঞ্চ করার পরে আমাদের লাঞ্চ করা শেষ, তারপর সে আসছে। আসার পর বলতেছে আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি? এটা বলতেছে আমার আম্মাকে চেয়ারম্যান। তো বললো যে হ্যাঁ পারবেন পারবেন। তো এই কথা বলার পর মানে তার যে রুম আছে বাগান বাড়িতে, সেখানে আমার নিয়ে গেল। তো তখনও আমি ওই ধরনের কিছু বুঝি নাই, বা সে আমার গায়ে কোনো হাত দেয় না বা কিছুই না, তখনও সে আমাকে বুঝতে দেয়নি যে এটা কোনো জব না। তো বলতেছে যে তোমার মতো একটা মেয়ে, মানে এতটুকু ছোট একটা মেয়ে খুঁজতেছিলাম, তুমি আসলে খুব কিউট, খুব লাভলি, এটা সে আমাকে বলতেছে। তো বললো যে তুমি কালকে ঠিক রাত 8টা বাজে আমার এই বাগান বাড়িতে চলে আসবা। তো বললাম 8টা বা রাত্রে আসবো কেন? আর রাত্রে আসতে পারবো না, আমার মামাকে তাহলে বকবে যে জব দিবেন, ঠিক আছে, তো সেটা রাত্রে কেন আসবো? তো ওই কথাটা বলার পর সে বললো তাহলে বিকেলে এসো 5টার দিকে। আমি বললাম যে আচ্ছা বিকেলে আসতে পারবো। তা বিকেল আসলে সমস্যা, আমি কিনা বিকেলে আসতে পারবো, কিন্তু রাত্রে বাসা থেকে বেরোতে দেবে না আমাকে। তো তাহলে বিকেল 5টার দিকে এখানে চলে আসিও তুমি। তো তখন করলে কি, মানে ওই দিন সে আমার হাতে, আমার হাতে না, আমার আম্মার হাতে সে 2,000 টাকা দিছে, আমার সামনেই দিছে। তো টাকাটা কেন দিছে আমি তা জানি, আমি ভাবছি হয়তো এমনিতেই দাঁড়িয়ে দিছে, কিন্তু টাকাটা যে আমার পারপাসে তাকে দেওয়া হয়েছিল সেটা আমি পরে বুঝতে পারছি। তো পরদিন বিকেল 5টা বাজে আমি তার বাগান বাড়িতে যাই, একাই যাই। ওকে। যার পর তখনও সে আমাকে কিছু বুঝতে দেয়। তখন সে আমার বললো তখন সে করলো কি, বললো যে আমার তো ঢাকার বাইরে অনেকগুলো আছে, হাউজিং আছে, তো সেখানে আমি একটা মানে তোমার মতো একটা সুন্দর একটা মেয়ে রাখতে চাচ্ছি। তো তুমি যদি কক্সবাজার থাকতে চাও, তোমার কক্সবাজার রাখতে পারবো, বা যদি বলো না ঢাকাতে কোথাও, ঢাকাতেও রাখতে পারবো। কখনো কক্সবাজার তুমি গেছো? আমি বলছি যে না, আমি কখনো কক্সবাজার যাইনি। তাহলে তোমার কক্সবাজারে ঘোরা হবে, আমার জায়গাগুলো তোমার দেখা হবে, বা তোমার অফিস গুলো তোমার পছন্দ হবে কিনা, মানে এটা তুমি যেটা বলবো তাই করবো। তো তখন করলো কি, বললো যে আমাদের সাথে আরেকটা মেয়ে যাবে, যে সে তোমার অনেক সিনিয়র, সেটা বলতেছে আমাকে চেয়ারম্যান। আর তাকে আমি বলতাম কি চেয়ারম্যান চাচা, সে যেহেতু আমার সিনিয়র, অনেক অনেক বয়স্ক সে।
তো তাকে আমি চেয়ারম্যান চাচা করে ডাকতাম। তো বললো যে তোমার আমাদের সাথে আরেকটা তোমার একটা বড় আপু যাবে, সে তোমার অনেক সিনিয়র, হুম, তো তার সাথে কথা বলো তুমি মোবাইলে। তার সাথে কথা বলাই দিল। তো বললো যে হ্যাঁ আমরা তো কালকে তাহলে কক্সবাজার যাচ্ছি, তো তখন তো দেখাই হবে তোমার সাথে। ও, সে করলো কি আমাকে 10,000 টাকা দিছে ওই দিন। এটা আমার জব হয়ে গেছে, এটা বললো সে, যেটা হইতেছে তোমার অ্যাডভান্স 10,000 টাকা, আর তুমি মান্থলি পাবা 12,000 টাকা করে। এটা সে আমার বললো কি, ও বললো যে এই 10,000 টাকা তোমার অ্যাডভান্স, এটা দিয়ে তোমার যা ইচ্ছে তুমি করিও। তো যেহেতু আমার জব হয়েছে, আমি ওইখান থেকে রাখছি আমার নিজের জন্য 3,000 টাকা, আর বাকি 7,000 টাকা আমার মার কাছে দিছে গিয়ে। তো মা বললো যে এটা তোর জব দিছে কে। তো আমি তখন চেয়ারম্যানের নামটা প্রকাশ করিনি, আর নামও জানি না, তাই আমি ডাকি চেয়ারম্যান চাচা। হুম, তো বললো কোন চেয়ারম্যান, এর থাকে কই সে। তো আমি বললাম যে সে থাকে তো শ্যামপুরের দিকে। তো মা বলতেছে তার নামটাই বলছে। আমি বললাম যে নাম বলতে পারতেছি না, যে কিসের অফিস তার, যে তার নাকি হাউজিং এ সেখানে মেয়ে লাগবে। তো মা তখন ভাবলো যে হইতেও পারে, তারও এই ধরনের কোনো ইস্যু না যে তার মেয়েটাকে কোথায় বা কি করা হইতেছে। তো বললাম যে আমরা কাল কক্সবাজার যাব। তো মা বলতেছে কক্সবাজার যাবি, এটা কেমন জব রে, আমার তো দেখতে হয় যে তোর কক্সবাজার যেতে হবে। তো আমি বললাম যে আগে জানি, ভালো মন্দ তো আমি তোমার বলবোই। তো তখন 7,000 টাকা আমার কাছে দিয়ে গেছি, আর 3,000 টাকা আমার কিছু কসমেটিক শপিং এগুলোই করছিলাম। পরদিন সে আমাকে বললো যে তুমি ঠিক দুপুর 2টার দিকে মতিঝিল ওই যে মোহামেডান স্পোর্টিং ক্লাবটা আছে না, ওইখানে থাকার জন্য। হুম, 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 যে ওইখানে আমার গাড়ি থাকবে, বা তুমি কালকে তোমার যে আপুর সাথে কথা বলছো, ওই আপু থাকবে ওইখানে, তোমাকে ওই রিসিভ করবে। ওই তোমাকে রিসিভ করবে। ও, সে আমাকে একটা সেল দিল, সিটি সেল। হুম, তখন সিটি সেল নতুন না পুরানি, হ্যাঁ, একটা সিটি সেল দিল। সে আমাকে বললো যে এই সেলটা দিয়ে তুমি তোমার ওই আপুর সাথে যোগাযোগ করবা। তুমি মতিঝিল গিয়ে এখানে ওরে ফোন দিলে দেখবা যে ও মতিঝিলি আছে, তুমি তো ওটা চিনবা না আর। তো আমি ওই সেলটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর পরদিন দুপুরবেলা আমার ব্যাগ ট্যাগ নিয়ে আমি মতিঝিলের মধুমিতার সামনে চলে যাই। হুম, হুম, যাওয়ার পরে দেখি যে একটা গাড়ি থামানো, সিলভার কালার একটা গাড়ি। তো ফোন দেওয়ার পর মেয়েটা বের হয় গাড়ি থেকে। বের হওয়ার পর বলতেছি তুমি বর্ষা। তো বললাম যে হ্যাঁ, তা আসো। তো বললো তোমার বস তো এখনো আসে নাই, তোমার বস উঠাইতে হবে অন্য জায়গা থেকে, তোমার বস অন্য জায়গায় একটা কাজে বিজি আছে, সেটা বললো। সে তখনও আমার প্রাথমিক কোনো ধারণা দেয়নি যে অ্যাকচুয়ালি কি হবে কক্সবাজারে যাওয়ার পর। তো সারাটা পথ খুব আনন্দ করতে করতে গেছি, আর ওই মেয়েটা আমাকে খুব ছোট বোনের মতো খুব আদর করতেছে। হুম, হুম। তো কক্সবাজার আমরা পৌঁছাইছি রাত 2টার দিকে। ওকে, রাত 2টার দিকে পৌঁছালেন। পৌঁছানোর পর কি হলো সেটা তো আমরা জানবোই। এই ফাঁকে আর একবার মনে করে দিচ্ছি, প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এবিসি রেডিওর হ্যালো 8920। এবিসি রেডিওতে প্রতি বুধবার রাত 11টার খবরের পর 11:20 আমরা অনুষ্ঠানটা প্রচার করে থাকি। এখানে জীবনের গল্প বলা হয়। আজকে জীবনের গল্প বলছে বর্ষা। বর্ষাকে নিয়ে আমাদের ফেসবুক পেজে একটা রেডিও স্ট্যাটাস দেয়া আছে, ওখানে চাইলে আপনি মন্তব্য করতে পারেন, বর্ষার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, রাত 2টোর পরে পৌঁছানোর পর কি হলো? রাত 2টোর দিকে পৌঁছাইছি। পৌঁছানোর পর আমরা উঠছি কি হোটেল শৈবালে। শৈবালে, ওকে। হোটেল শৈবালে উঠার পরে ওইখানে তার যে পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে লোকটা, ওই লোকটা আলাদা একটা রুমে দিছে, আর ড্রাইভার আর আমাদের জন্য আমার আর ওই মেয়েটার নাম ছিল নূপুর, যে আমার সিনিয়র ছিল, তার নাম ছিল নূপুর। তো ওই নূপুর আপু আর আমাদের 2টা রুম ছিল, ফ্যামিলি সুইট যেটাকে বলা হয়। তো ওই একটা রুম নেওয়ার পরে রাত্রেবেলা তো নূপুর আপুকে জেনে সে দেখে যেন কি বলছে। তো বলার পর নূপুর আপু বললো যে এখন না একটু মানাতে হবে ব্যাপারটা, কারণ ও ব্যাপারটা এখনো জানে না। তো নূপুর আপু বললো যে বর্ষা তুমি আমার সাথে আসো। তো আমি তার সাথে শুলাম চেয়ারম্যান পাশের রুমে। তো সে আমার রাত্রেবেলা শুয়ে বলতেছে, ও বলতেছে বর্ষা তুমি ড্রিঙ্ক করো। তো আমি যেহেতু আগে একবার করছি অরও করছি ওখানে, আমি বলছি যে হ্যাঁ একটু একটু করি। তো বললো যে আচ্ছা তাহলে আমরা ড্রিঙ্ক করে আর কথা বলি। তো করতেছি তার সাথে, তখন সে বলতেছে আচ্ছা বর্ষা তুমি কি জানো তোমার এখানে কেন আনা হয়েছে। তো বললাম যে হ্যাঁ জানি। কি জন্য বলো, তুমি কি জবের জন্য। না, তোমার এখানে জবের জন্য আনা হয়নি। তা বললাম কিসের জন্য। তুমি এই যে দেখতেছো তোমার বস, এর সাথে তোমার সেক্স করতে হবে। তো এই কথাটা যখন শুনছি, শোনার পর পুরো আকাশটা ভেঙে বসে, যে আবার সেই ভুল, আবার সেই একই ইটা আমার উপর আবার আসবে, যেটাতে আমি ভুলেই গেছি। তো এমন একটা সিচুয়েশন যে আমি এখান থেকে আসতেও পারবো না,
বা দেখা গেছে এখান থেকে যদি চলে আসি আমি, হয়তো চেয়ারম্যান অনেক কিছু একটা বলবে যে তার টাকা পয়সা নিয়ে বা এই ধরনের কিছু একটা বলবে সে। বলাটা অস্বাভাবিক কিছু না। তো তুমি কি করবা? তুমি বললাম যে কি করব মানে তাহলে আপু, যেহেতু তুমি আমার বোনই ডাকছো, তুমি তারা বলো যে আমি এটা করবো না। তো বলতেছে দেখো এটা তো হবে না, তারপরও একটু মানায় নিও কেমন, সেটা আমারে বললো যে একটু মানায় নিও। এই কথাটা বলার পর সে আমার তার রুমে দিয়ে আসলো। দিয়ে আসার পরে দেখি চেয়ারম্যান শুয়ে রয়েছে, তা আমি পাশেই বসা। পাশে বসার পরে সে বলতেছে কি ব্যাপার, ভালো লাগছে এই যে যে আসছো এই পর্যন্ত, কেমন দেখলা? আমি কি জি ভালো দেখছি। তো বলতেছে যে বসে আছো কেন, আসো এখানে সব। তো তাই আমি বলতেছি দেখেন আপনি তো আমার অনেক বড়, তারপর আমি আপনাকে চাচা ডাকছি, তো নুপুর আপাকে আমাকে যেটা বললো সেটা কিভাবে সম্ভব? তো সে বললো যে কেন, তোমার ওই মহিলা কিছু বলে নাই? আমি বললাম যে হ্যাঁ বলছে সেটা জবের ব্যাপারে, কিন্তু জবটা যে এটা আমি সেটা বুঝিনি। তো সে কোনো কথাই মানে কোনো কর্ণপাত করে নাই, কোনো কথাবার্তা মানে ওই ধরনের কিছুই মানে যে আমি তার কাছে একটা আকুতি করতেছি যে আমার সাথে এই ধরনের কিছু করিয়েন না, তোমার সেই ধরনের কিছুই আমাকে কোনো কথাই না। সে আসলো আমার যা মানে তখন ওই মুহূর্তে এই মানে সে ড্রিঙ্কস অবস্থায় ছিল। তো এক প্রকার মানে খুব জোর জবস্তি ছিল ওই মুহূর্তে, জোর জবস্তি করার পর সকালবেলা। তো আমি বলতেছি আমি ঢাকা চলে যাব। তো বলতেছে যে ঠিক আছে ঢাকা যাবা, পাঠাই দেবো তোমাকে। এটা বললো চেয়ারম্যান তোমাকে পাঠাই দেবো, সমস্যা নেই। তো তারপর 1 সপ্তাহ থাকা পড়ছে এখানে। তো নুপুর আপু বুঝাইছে যে থাক, একবার হয়েছে তোমার কাছে আসে যাবে না, তোমার ছুঁয়েও সে দেখবে না, যাবার হয়ে গেছে তুমি আমার রুমে থাকো, আর সে ওইখানেই থাকবে। বা তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে আমি আর তুমি আর এক রুমে যাবো। তখন ওই 1 সপ্তাহ ছিলাম, যে 1 সপ্তাহের মধ্যে মানে সে আর আমার কাছে আসেনি। সে আর আসেনি। 1 সপ্তাহ পর আমরা ঢাকাতে আসছি। আসার পরে তখন আমার কাছে কিছু বলিনি যে আমার সাথে কি হয়েছে। তো মা বলতেছে যে কি হয়েছিল, কি জবটা কি? তো বললাম যে না আমার পছন্দ হয় না। তো বললো যে চেয়ারম্যানের নামটা কি রে? তখন তার নামটা বললাম আমি। তো মা বললো যে এইখানে তোরে নিয়ে গেছে। তা আমি বললাম যে হ্যাঁ, তুই আগে নামটা আমার কেন বলিস, আমি তখন নামটা জানতাম না তার। তখন মা বললো যে তাহলে সব দিক দিয়ে সবাই সুযোগ নিতেছে। তখন মা বললো বসত চলে যা এখান থেকে, যে দিকে মোচা চলে যা, আর নয়তো এই যে এত গাড়ি দেখিস এখানে যা উঠতে পারিস না তুই। তো তখন বললাম যে ঠিক আছে দেখি কোথায় যাই আমি। আপনি স্টেপ মমের কাছে আপনি জান নাই, বলেন না যে তুমি আমাকে জেনে শুনে কেন এরকম করলা? অ্যাকচুয়ালি কি মানে আমার সাথে যে এত ঘটনা ঘটা হয়েছে আমি কখনো কারো কাছে মানে জিজ্ঞাসা করিনি যে কেন আমার সাথে এগুলা করছো। শুধু আমার মাকেই বলতাম যে মা আমার লাইফটা এমন কেন হইলো, আমার সাথে তোমরা এমন কেন করলা। যে আর 4 বছর আমি না হয় হ্যাঁ অপরাধ করছি, কিন্তু 4 বছরের একটা মেয়ে কি অপরাধ করছিল তোমার কাছে সেই দিন যে আমার এইভাবে ফালাই দিলা? তো মা এই উত্তরে কখনোই কিছু বলেনি আমাকে, কিছুই বলে না তাদের কোনো মানে এইটা। যখন আমি প্রশ্ন করি তাদেরকে, দেখা গেছে যে উম, এই এখন আলাদা থাকতেছি, আলাদা ভাবে চলতেছি ফিরতেছি। তো ওইখান থেকে আসার পরে মানে ওই দিন আমি বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে যাই কোথায় যাব, এমন কাউকে চিনিও না, যেতে হবে কোথায় আত্মীয় স্বজনের বাসায়। তখন চিন্তা করলাম না আমার লাইফটা নষ্ট, আমার সংস্পর্শ আসলে আমার বোনেরা নষ্ট হয়ে যাবে। তো কোথাও গেলাম না, চলে গেলাম সেই নুপুরাপুর বাসায়। তার বাসা ছিল গোড়ানে। তো সেখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে উনি কি করতেন, ওনার কাছে আপনি যে নুপুরের কথা বলছেন, তো এই নুপুর কি করতো? ওর এই মানে এইটা ছিল বিজনেস, মানে এই মেয়ে দিয়ে ও বিজনেস করতো, এখন দেহ ব্যবসা। মানে ও মেয়েদেরকে নিজেও পটায় করতো, পটায় ও নিজেও করতো এবং নিজেও করতো, আর অন্যান্য মেয়েদেরকে দিয়েও করাতো। ওকে। তো আপনি সেই নুপুরের কাছে গেলেন। কারণ আমি ভাবলাম যে এখন যেহেতু আমি একটা নষ্ট একটা লাইফে চলে আসছি, বা দেখা গেছে আমার সঙ্গে স্পর্শে আমার যে বোনেরা থাকবে এরা হয়তো একদিন ব্যাপারটা বুঝবে, বা দেখা যাবে যে আমারই একবার ইচ্ছে লাগবে যে ওদেরকে আমি নিয়ে যাই। মানে এসব চিন্তা ভাবনা করে আমি চলে গেলাম সেই পুরাপুর কাছে। তো তখন সে আমার অনেক জায়গায় নিয়ে গেল, অনেক ভালো ভালো জায়গাতে নিয়ে, ভালো ভালো জায়গা কি এটার মানে অনেক ইসে মানে খুব হাই সোসাইটি আমরা নিয়ে একটু আমাকে। একটু একটু সিরিয়ালি শুনতে চাই, অল্প অল্প করে, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে। আপনি যাওয়ার পরে কি হলো আমরা ধারাবাহিক ভাবে শুনতে চাই। যাওয়ার পর তাকে বললাম ব্যাপারটা যে এই আপু এখন আমি চলে আসছি বাসা থেকে। তো সে আমাকে খুব আদর যত্ন করতেছে।
হ্যাঁ, এসে বসতো হ্যাঁ, ভালো করছিস এসে বসছিস। আপনাদের কি পারিবারিক অবস্থা খারাপ ছিল? ইকোনমি খারাপ ছিল? না, মোটেও না। আপনার বাবা কি করত? আমার বাবা আমার বাবা এই দয়াগঞ্জে এই যে দয়াগঞ্জে রিক্সা গিয়েছিল এবং তার ওই ওই সময় তার প্রায় 50টার উপর রিক্সা ছিল। 50 টার উপরে রিক্সা ছিল? রিক্সা ছিল তার। শুধু মানে ওই যে আমার আন্টির ছেলে মেয়ে হয় না, এই কারণে আমাকে ওখানে পাঠানো। ওকে। আর কিছুই তার না। মানে আর্থিকভাবে কোনো সমস্যা আপনাদের না, ছিল না? কোনো সমস্যা ছিল না। ওকে, যান তারপর? তারপর সে বলল যে হ্যাঁ, থাকার দরকার নেই। ওর বাবা মার কাছে না থাকলে কি হবে, এটা সেটা। কারণ সে যেহেতু একটু তো জানছে যে হুম। আমার স্টেপ মাদের আমাকে এখানে নিয়ে গেছে। ওকে। তো হ্যাঁ, এরকম ওইখানে থাকার দরকার নেই, এখানেই থাকিস। মনে করবি আমি তোর মার মতো। আর আমি তো তোর কম আদর করি না। তো ওইখানে থাকলাম কয়েকটা দিন মানে ওইখানে প্রায় মাসখানেক ছিলাম হুম, ওইখানে হুম, আমি। থাকার পরে মা তো সে সন্তান নষ্ট হলো, তারপর সে সন্তান তার কাছে। জি। মামাকে এখান থেকে নিয়ে আসছে আবার বাসায়। আনার পরে মানে খুব কান্নাকাটি বললো যে উম, তোর আমি অনেক মানতের পর পাইছি, যে আমি ভাবছিলাম যে আমার কখনো ছেলে মেয়ে হবে না। আল্লাহর কাছে অনেক মানত করার পর তুই এই মানত তোরে পাইছি, কিন্তু তুই এমন হয়ে গেলি কেন। মানে সেই দিনে তার প্রশ্ন করছিলাম যে 4 বছর বয়সে আমি কি করছিলাম, আমি যে এমন হয়ে গেছি, যে 4 বছর বয়সে আমি কি করছিলাম, আমার কেন পাঠাচ্ছিল এখানে। আমার কি কখনো সাত জাগে নাই যে আমি আমার মার কাছে যে শুয়ে আমার মার বুক একটু মাথা রাখি। কেন করছিল এটা আমার সাথে? তো মা কোনো কথা বলে না। তো বললাম যে উত্তর নাই তোমাদের কাছে, আমি তোমাদের জন্য খারাপ হয়েছি এবং এটা চিৎকার করে আমি বলবো যে আমি তোমাদের জন্য খারাপ হয়েছি। তোমরা আমাকে বুঝতে চাও না, যে আমি যখনই বলছি তোমরা ভাবছো যে আমি আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যাবাদী। তো তখন মার কোনো উত্তরই নেই তার। তারপর ও এসে বললো যে দেখ, মানুষ বাঁচতেছে না, ভালো হয়ে যা তুই। তখন বললাম যে না, আমি ভালো হবো না, তোমাদের সামনে এখন আমি এটা করবো, তোমাদের চোখের সামনে করব এবং তোমাদেরকে এসে বলবে যে বর্ষা মা তোমার বর্ষায় দেখলাম অন্য একটা ছেলের সাথে ঘুরতে, সেটা তো খারাপ। তখন দেখবা যে কতটা খারাপ লাগে তোমার কাছে, তোমার মেয়ের সম্পর্কে এসে বলতেছে একটা বাজে মন্তব্য যে তোমার মেয়ে খারাপ হয়ে গেছে। মানে তখনই মানে এই ব্যাপারগুলো আমি এনজয় করতাম। এবং দেখা গেছে যে আমার মাকে মাঝে মধ্যে ফোন করে বলতাম আমি একটা ছেলের সাথে আসি মা, এরকম করতাম। তো একটা পর্যায়ে তখন আমার বাবা বলতেছে যে যা আবার হয়ে গেছে, ওরা এখন থাকতে বল বাসায়, ও তো মান সম্মান আর কত দিক দিয়ে মারবে। তো মান সম্মান মারতেছি, ঠিক আছে থাকবো না তোমাদের কাছে আমি। তো বলে যে থাকবি না, তা আবার তো আসিস। একটু ক্লিয়ার করেন আমাদের শ্রোতাদেরকে। মান সম্মান মারা বলতে আপনি এই যে হ্যাঁ, ফুললি দেহ ব্যবসার সাথে জড়িয়ে গেলেন। হ্যাঁ এটাকে ফুল ফুললি আমরা যেটাকে বলি ফিজিক্যাল বিজনেস বা যেটাই বলি না কেন, এটার একটা কিছু নাম আছে। আমি সেই নামগুলো দিয়ে আমি আমার অতিথিকে অপমান করতে চাই না। আর আপনারা আপনার গল্পের প্রয়োজনে বুঝে নেবেন ও ও সেই বিজনেসের সাথে পুরোপুরি জড়িয়ে গেল। ফুললি ইনভলভ যেটাকে বলে। এবং সেটাকে আপনার বাবা বলছে যে মান সম্মান আমি নষ্ট করতে চাই না, ওকে ফিরে নিয়ে আসো বা এরকম একটা কিছু। ওকে, হুম, তারপর? যে এখানে তো আমাদের মানে বাবা বললো যে ও তো অনেক মান সম্মান মারতেছে, হুম, হুম। ওরে বলে এখান থেকে ফিরে আসতে, আর নয়তো এমন কোথাও যাইতে যাতে আমাদের কোনো ছায়া ওর উপর না পড়ে, বা ও যে আছে মানে এরকম একটা এই আমাদের একটা মেয়ে আছে, এটা আমি কখনো মনে করতে চাই না। তো এটা বলার পর মা আমাকে বললো, তো আমি পাশের রুমই থেকে শুনছি সব। তো বললাম যে না আমি ভালো হব না। তো ভালো হবে না, চলে যা। চলে আসছে আবারও এসে কোথায় থাকতেন? ফ্রেন্ডের বাসায়। দেখা গেছে যে সে গেস্টে ফোন করতাম, ভাই থাকার সমস্যা রাখবেন না আমাকে, সে রাখছে, কোনো টাকা পয়সা লাগবে না আমার, রাখি না আমার একটু, এরকম এরকম করে মানে রাখছে এবং তার বিনিময়ে আপনার সাথে তার সাথে শারীরিক সম্পর্ক, হুম, তাই তো? এটাই। ওকে, তারপর? তো এরকম থাকতাম। তারপরে মানে হঠাৎ একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। ছেলেটা বললো যে বিয়ে শাদী কিছুই না, উম, মানে সে থাকবে হচ্ছে গিয়ে এক কথা আমি দেহরক্ষী মানে দেহরক্ষিতা যেটা বলা হয়, লিভ টুগেদার বা যেটাই লিভ টুগেদার, হ্যাঁ লিভ টুগেদার, এরকম ভাবে সে আমাকে রাখবে। ঠিক আছে রাখো। তো আমার একটা স্থান হইলো। তো ছেলেটার নাম হচ্ছে রবিন, ওর ওয়াইফ আছে। ও আমাকে একটা বাসা নিয়ে দিল। বাসা নিয়ে দিল, কিছু ফার্নিচার কিনে দিছে। আর যেহেতু আমি এই লাইনের মধ্যে আছি, মানে এই সেক্সুয়াল লাইফটার মধ্যে আছি, তো আমার অনেক ভালো ভালো লোক আছে, টাকা পয়সা আছে, মানে ও চাচ্ছিল কি মানে আমাকে দিয়ে অনেক ওর স্বার্থ সিদ্ধি করা। ওকে। এই রবিন, ও রবিন ছেলেটা স্বার্থ সিদ্ধি করা, মানে আমার এখান থেকে টাকা পয়সা নেবে, এটা চাচ্ছিল। তো আমাকে একটা ফ্ল্যাট নিয়ে দেয়, ফ্ল্যাটে থাকি। তো দেখা গেছে যে গেস্ট আসে আমার সাথে অনেক এনজয় করে। আবার দেখা যায় যে কেউ বাড়ি থেকে মেয়ে নিয়ে আসতেছে, ওদের সাথে থাকতেছে, বিনিময়ে পাচ্ছি আমি তখন আমার রুম ভাড়াটা। ঘন্টা 1 ঘন্টা থাকবে 500 টাকা 1000 টাকা, মানে ওইটা মানে ওই গেস্টের উপর ডিপেন্ড করে বলি যে তার অ্যাকচুয়ালি তার কতটুকু ব্যালেন্স আছে দেওয়ার মতো।
মানে 1 ঘন্টা 500 টাকা, বা দেখা গেছে যে তার চেয়ে আরেকটু উপরে লেভেলের, যে তারা বলে যে ভাই 1000 টাকা দিন, মানে আপনি আপনার থাকবেন। ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছেন আপনি এই কাজের জন্য 500 টাকা 1000 টাকা প্রতি ঘন্টায়। হুম। ওকে। আর দেখা গেছে যে আমার যে পার্সোনাল যে গেস্ট গুলো ছিল, এরা তো আমার সাথেই ছিল। আপনার বাড়িওয়ালা কোনো সমস্যা করতো না? না, এটা তো আর তারা কি জানতো, বা তাদের কি বইলা করবো আমি যে ওকে, আমার ফ্ল্যাটে কি হচ্ছে? ওকে। আর ওইখানে সবাই জানতো যে আমি আর রবিন হাজবেন্ড ওয়াইফ। তো যখন আমি বুঝতে পারলাম যে আমি এখানে মানে ওইখানে, তখন আমার মান্থলি ইনকাম ছিল একদম না হলে 1 লাখ টাকার উপরে, এই একদম কাজ না করে, হলেও। এই কাজ করে। হ্যাঁ, এই আদার সবকিছু মিলে, অন্যান্য মেয়ে বা আমি নিজে, সবকিছু মিলে মানে ওই মেয়েদের টাকা পয়সা দেওয়ার পরও দেখা গেছে যে মান্থলি একদম 1 লাখ টাকার উপরে কামাচ্ছে, মানে ইনকাম হচ্ছে এই বাসাতে। কিন্তু আমার ব্যালেন্স থাকতেছে না 1 টাকাও। আমি ওইখান থেকে 50 টাকা যদি খরচ করতে যাই, সেটা রবিনের কাছ থেকে আমার বলে নিতে হয়। আর রবিন করতো কি, সকালে আসতো বাসায়, আসার পরে কি লাগবে আমার, এটা জিজ্ঞাসা করতো, বাচ্চাটা করে দিত। তারপরে আবার আসতো সন্ধ্যায় আসার পরে সে মানে কে আসছে, কি হয়েছে, কত টাকা হয়েছে, টাকাগুলো নিয়ে সে আবার চলে যেত। আবার আসতো রাত 11টায়, কিছু হয়েছে, টাকা পয়সা থাকলে সব নিয়ে যেত, এ পর্যন্তই। তো পর যখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি এখানে থাকলে কিছুই হবে না আমার, এর মধ্যে রবিন করলে কি মানে ও রবিনের চোখে মানে একটা জিনিস খারাপ লাগলো যে বর্ষা কেন একটা লোকের সাথে থাকবে। আর তখন ও আমাকে বারণ করলো ব্যাপারটা, যে তুমি এটা করো না। তো ঠিক আছে, আমি রবিনের কথা বলছি, আমি আর এটার সাথে তখন করতাম না। রবিন বললো যে যত টাকা অফার করুক তুমি এটার মধ্যে যাবা না, আর যদি কেউ জোরও করে আমারে জানাবা। তো আমি মানে আমার যে গেস্ট মানে ছিল, তখন বললাম দেখেন আমার বিয়ে শাদী হয়ে গেছে, তো এখন তো আর আমি এটার মধ্যে পারতেছি না। তখন দেখা যাচ্ছে অনেকে মানতেছে, অনেকে আসতেছে না এই কথা শোনার পরে। তো তারপরে ওই রবিন আমার মানে এটা থেকে একটু বিরত রাখলো। বিরত রাখার পর তখন ওই অন্যান্য মেয়েরা আসতো আমার বাসায়, কিন্তু এদেরকে দিয়ে করতাম। কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে রবিন অ্যাকচুয়ালি আমাকে এটা অন্য কাজে ব্যবহার করতেছে, যে আমাকে ভালো তো দূরের কথা, ভালো তো বাসেই না, বাট আমাকে মানে ওই হিসাবেই দেখতেছে, ওই হিসাবেই রাখতেছে, যে আমাকে কখনো বিয়েও করবে না। তখন মানে ওইখান থেকে চলে আসছি আমি, একদম সবকিছু ফালায় এক কাপড় ওইখান থেকে চলে আসছি। পর রবিন ফোন করছে, আয়সা পড়ো, কি করবা, তোমার কষ্ট হবে রাস্তায় থাকতে, বাইরে কেন থাকবা, তো এগুলো বলতো। কত মাস ছিলেন ওখানে? রবিনের সাথে রবিনের সাথে ছিলাম তখন 2010-এ 2010-এ প্রায় 6-7 মাস এরকম। ওকে। তারপরে এখান থেকে চলে আসছি। ও না, সরি, রবিনের মধ্যে এখানে একটা ঘটনা ঘটছে যে আমাদের গ্রামের একটা ছেলে, ওর নাম হচ্ছে গিয়ে মেহেদী হাসান সাহেব। মানে ছেলেটা আমাকে খুবই পছন্দ করতে, কিন্তু কখনো বলতো না যে আমাকে পছন্দ করে বা ভালোবাসে, ও জানতো আমার এই ব্যাপারে। আমার কথা হচ্ছে গিয়ে যে আমার সাথে যদি কেউ ফ্রেন্ডশিপ করতে আসে, আগে আমার ব্যাপারটা তোমার জানতে হবে, আমি কে, আমি কি করি। পরে আরেকজনের কাছে শুনে আমাকে বলবা, তা হবে না। আমি ইচ্ছাকৃত বলতাম যে আমি কিন্তু করদার, বন্ধুত্ব করবে না আমার সাথে, এটাই বলতাম। তো সাহেবের সাথে আমার পরিচয় আমাদের গ্রামে গিয়ে। তো সাহেব যখন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, তখন বলছি ভাইয়া একটা কথা বলি, কলকাল বুঝেন? তো বললো যে হ্যাঁ বুঝি। আমি আমার কথা বলবো এটাও বুঝে নেই। তো বললাম যে ভাই আমি কলকাল, আমি সেক্স করি, বুঝতে পারছেন, আমার পেশা সেক্স। আপনি কি আমার সাথে সেক্স করতে চাচ্ছেন, না অন্য কিছু, না শুধু বন্ধুত্ব করুন, সেটাকে বলেন। তো মানে সাহেব তখন একটু হয়ে যায় যে এটা কি বলে মেয়েটা, যে ও সেক্স করে তো অনেক সবাই একদম গোপন, কিন্তু ওদি সরাসরি বলতেছে যে আপনি যে বন্ধুত্ব করতে চাচ্ছেন, আপনি বন্ধুত্ব সম্পর্কটা বুঝতেছেন যে বন্ধুত্ব কি, যে আপনি কি মানে সেক্স মানে বন্ধুত্ব মানে বন্ধু হয়ে পরে বলবেন সেক্স করবো, এই ধরনের কিছু। ভাই আমি কল, আপনি সেক্সও করতে পারেন, যদি বন্ধুত্ব হন, ফ্রেন্ডশিপ সম্পর্ক করতে চান, তাহলে কোনো ফিজিক্যাল রিলেশন সেখানে হবে না, স্টেপ বন্ধু। এটা আমি সাহেবরে বলছি। তো বলার পর সাহেব একটু মানে কথাগুলো শোনার পর তখন মানে ও মানে যে এত ভালো একটা মেয়ে কেন এরকম, ও তখন আমার কাছে ব্যাপারগুলো জানতে চাইলো। তো ওর কাছে ব্যাপারগুলো বলছি আমি। তো বলার পর বিয়ে করবে না, ভালোবাসে, এ পর্যন্ত জানি যে আমার প্রচন্ড ভালোবাসে। তো রবিনের কাছ থেকে মানে এই রবিন যে আমাকে ব্যবহার করতেছে, এটা ওই আমাকে বললো যে বর্ষা তুমি এখান থেকে চলে আসো, তুমি গ্রামে থাকো, তোমার সম্পূর্ণ খরচ আমি দেবো, তোমার যেইখানে যা লাগে সবকিছু দিব। This track was downloaded from FusionBD.com. তখন ওর কথা মতো আমি বাড়িতেও আসছি। আসার পরে তখন রবিন বারবার ফোন করতেছে, আয়সা পড়ো। ও সাহেবের ব্যাপারটাও আবার রবিন জানতো, ওকে। যে সাহেব আমাকে খুব পছন্দ করে। তো রবিন বললো ফোন করে যে সাহেব তোমার কখনই বিয়ে করবে না বর্ষা। আমি তুমিও তো করবা না, করবা বিয়ে আমারে, তাহলে বলে আমি এসে পড়ি।
তো বলতেছে যে তুমি তো জানোই আমার ওয়াইফ আছে, মেয়ে আছে, আমি কিভাবে করি? তাহলে ডাকছিলা কেন? তাহলে কি মানে ওই শুধু এইটাই ছিল কারণ যে আমার এই দিয়া তুমি আমার ইউজ করতেছো টাকা পয়সার কারণে? তো বলতে তুমি আমার কত টাকা পয়সা দিছো, তোমার সব ফিরিয়ে দিব, তারপর তুমি চলে আসো। মানে এটা হইতেছে মানে এই কথাগুলো বলে নিয়ে আটকে রেখে টর্চিং করবে আমাকে, এই ধরনের কিছু একটা। তো পরে আমি যাইনি রবিনের কাছে। তো ও সাহেব আমাদের বাসা প্রতিদিন আসা যাওয়া করে। তো মা বললো যে সাহেব এরকম আসা যাওয়া করে, এটা ঠিক না। আর সাহেব হচ্ছে কি আমাদের গ্রামের উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই। তো যে ওদের ফ্যামিলি জানলে হয়তো একটু হবে, এই মানে তার কারণে গেছে যে সাহেব এখানে আসা যাওয়া করে। তো পরে বলছে যে ও যেন এখানে না আসে, সাহেব যেন এখানে না আসে। তো সাহেব ব্যাপারটা জানার পর সাহেব আসতো, মানে কেউ যেন না দেখে এরকম ভাবে আসতো, এসব কথাবার্তা বলতে এই পর্যন্তই। কিন্তু মানে সাহেব কখনো ফিজিক্যালি এসের দিকেও আসে নাই। কোনো কথা হইতেছে যে আমি ওরে আস্তে আস্তে ফিরিয়ে আনবে পথ থেকে, এটা ছিল সাহেবেরই। পরে যখন আমি ঢাকা চলে আসি, ঢাকা আসার পর আবার ঢাকা চলে আসি আমি, তখন মার সাথে ঝগড়া লাগে। মার সাথে ঝগড়া ঢাকা চলে আসি। ঢাকাতে আসার পরে তো তার কয়েকদিন পর সাহেবও আসে। তখন আমি ঢাকাতে এসে উঠি। মনি বলে একটা মেয়ে ছিল, ও এই বিজনেস করতো। আর ও করতো মানে হোটেলে উঠতো। ও সবসময় বাইরে বাইরে থাকতো, আর ওর বাসা থাকতো ছোট একটা বোন। তো আমি বললাম যে মনি, তোর এখানে থাকতে হলে কি করতে হবে? তো বললো যে তুই আমার বাসা এটা কর বা না কর এটা আমার দেখার বিষয় না, কিন্তু পার ডে তুই আমার 100 টাকা করে দিবি বাসাতে? হুম এটা বললো মনি আমাকে। তো আমি চিন্তা করছিলাম যা হয়তো আরো বেশি বলবে, 100 টাকা করে। তো আমি এখানে থাকলাম কয়েকটা দিন। থাকার পরে এখন সাহেব ঢাকা আসছে। সাহেব আসা বলছে তুমি কই? বললাম যে আমি তো বান্ধবী মনির বাসাতে আছি। তো বললো যে আমি কি এখানে আসতে পারি? তো আমি বললাম যে না, এই জায়গাটা ভালো না। কি হয় এখানে? এখানে সেক্স হয়, আপনি জানেন না এখানে কি হয়? আমি কি করে আপনি জানেন না? তো বলতেছে যে তাহলে অন্য কোথাও দেখা করি, কিছু কথা ছিল। তারপরে ও নিয়ে গেল ওর এক কেমন দুঃসম্পর্কে আন্টি না কি হয়, সেখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা বুঝলিল আমাকে। দেখো সে তো তোমার মা, আর সে তো তোমার ভালোর জন্য তোমাকে বকা দিছে। আর কোনো মা কি চায় যে তার সন্তান খারাপ হয়ে যাক? তো অনেক বুঝাচ্ছে। তারপর আমি আসিনি, এখান থেকে আসি নাই। তো সাহেব পরে বিয়ে করলো। সাহেব মানে কখনো আমার বলেনি যে আমি তোমার বিয়ে করবো, বা এই যে আদার্স এই যে অনেক ছেলেরা আসে, মানে অনেক আসে, অনেক অহরহ ছেলে আসতেছে আমার কাছে, দেখতে অনেক সুন্দর, আমার খুব প্রশংসা আমার সামনে বৈশা। তারপরে মানে এই সেক্স করার আগে, আমার সাথে সেক্স করার আগে বলো তুমি এগুলো সেরা দো, তুমি এত একটা ভালো মেয়ে কেন এগুলা করতেছো? এতই টাকা পয়সাতে আমার কাছে এসে পড়ে, আমি তোমার রাখি এটা সেটা। এই যে এখন যে বর্তমান, মানে এখন এই বর্তমানটা বলতেছি আমি। আমি এখন বিশাল একটা সমস্যার মধ্যে আছি। বলছি প্রথমে যে আমার মা মারা গেছে, সেই না না, এটা আমাদের লিসনাররা জানে না, আপনি একটু প্রমাণ নিয়ে আসেন। তো আপনি তো বলছিলেন যে আপনার ছেলেরা এসে বলে এটা করো হ্যাঁ, করে। যে ওই ছেলে মানে অনেক অহরহ ছেলে আসতেছে, এবং সবাই মানে বলে যে ভালো হয়ে যাও। কিন্তু ভালো হওয়ার পেছনে যে একটা মানুষের দরকার, আমার পেছনে যে একটা গাইডের দরকার, বা এখন ভালো হইতে হইলে আমার একটা হাজবেন্ড প্রয়োজন আমার, কিন্তু সেটা মানে এই সংঘটাকে দিতেছে না। ভালো হয়ে যাও এই পর্যন্তই, বর্ষা ভালো হয়ে যাও, আমি দেখবো তোমারটা। কিন্তু পরে ফোন দিয়ে হ্যালো ভাইয়া কই, আমি বিজি বর্ষা, পরে ফোন দিও, এই পর্যন্তই। তো এই এখন যে বর্তমানটা, গত 9 ডিসেম্বর 2012 আমার মা মারা গেছে, আমি ঢাকাতে। এবং আমি যখন খবরটা শুনি, তখন আমি এক গেস্টের সাথে বসে বসে কথা বলতেছি। এর মধ্যে আমার বাবা আমাকে ফোন করছে যে বর্ষা কই তুই? তো আমি তো বাইরে, কেন কি হয়েছে? তো বলতেছে যে তোর মা খুব অসুস্থ, তোরা দেখতে চাইতেছে, আয়সা পর। তো অসুস্থ তখনই আমার কাছে একটুই লাগছে যে মা অসুস্থ, আমার দেখতে চায়, কখনই না, হয়তো আমার মা নাই। তখন আমি বলছি আব্বা মার কিছু হয়েছে? তো বলছে আর না, তোর মা অনেক অসুস্থ, তুই আসা পর। তোর বড় আপা আসবে, তোর বড় মা আসবে, ওদের সাথে আসা পর। তো আমি বললাম আমার বড় আপার ছেলে মানে সামনে পরীক্ষা। তো বলতেছে ওর তো পরে অভি তো পরীক্ষা, অভি কিভাবে আসবে, ওরা আসবে না। তো বলতেছে ওরা আসলে আসুক, না আসলে আসুক, তুই চলে আয়। তো আমি বাসায় গেছি, বড় আপার বাসায় গেছি। বড় আপার বাসায় যাওয়ার পরে বড় আপা বলতেছে কিরে আম্মা কি অনেক অসুস্থ? এটা বড় আপা আমার বলতেছে, বড় আপার কাছে বলা হয় না যে আমার মা মারা গেছে। তো আমি বললাম যে এরকম ভাবে তো কখনো বলে নাই, মনে হয় মা খুব অসুস্থ, চল দেখে আসি যা। তো বড় আপা আমরা সব একসাথে গেছি। যাওয়ার পরে দেখলাম যে আমার মায়ের লাশ। মানে মানে মারে ঘৃণা করতাম না, ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তারে, এখনো ভালোবাসি। আর আমি মনে করি যে আমার লাইফ থেকে কিছু একটা হারিয়ে গেছে আমার। যে আগে মানে যতই খারাপ করছে, একজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে বর্ষা কই আছিস মা, ভালো মতো চলিস।
কিন্তু এখন সে বলার মতো লোকটা আমার আর নাই, যে আমি খারাপ করলেও সে আমার বলছে। তো এখন যে প্রবলেমটা, এই যে এখনো এই যে 31st নাইটে বিশাল বড় লোকের ছেলেরা আসছে আমার কাছে, সেক্স করার জন্য আসছে। মানে সেক্স করার আগে বলতেছে, বর্ষা তুমি শুনলাম তোমার নাকি থাকার খুব সমস্যা ঢাকা শহরে। হ্যাঁ ভাই, থাকার খুব সমস্যা। কোথায় আছে এখন তুমি? আমার বড় আপার বাসায় আছে, ওইখান থেকে আমার বিয়ে হতে সমস্যা। কেন সমস্যা? আমি আমার বড় আপা যেহেতু একটা ভালো মেয়ে, সে কখনই চায় না যে তার বাসা থেকে একটা মেয়ে এরকম বারবার বের হোক। আর বারবার একটা মেয়ে যদি বের হয় তাহলে এটা ভালো চোখে কেউই দেখে না, এমনি বুঝতে পারে। তো বলতেছে কোনো সমস্যা নেই, আমরা বাসা নিয়ে দেব, নিয়ে দিতেছে এই পর্যন্ত। ওই 31st নাইট পর্যন্ত তাদেরই। আজ পর্যন্ত ফোন করে জিজ্ঞাসা করেন বর্ষা কেমন আছে। গেস্ট পার্সপেক্টিভ থেকে এটাই হওয়া স্বাভাবিক বর্ষা, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আপনার জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো হচ্ছে, আপনার গল্প কি এখানেই শেষ নাকি আপনি আরো কিছু কন্টিনিউ করতে চান? না, এখানে শেষ। মানে আমি যেটা এখানে এসে বোঝাতে চাইলাম যে আমার কোনো ভুল ছিল না। মানে আমি যে গল্পটা বলছি আমার লাইফে, আমার এখানে যদি ভুল থাকে আপনি বলতে পারেন যে না বর্ষা তোমার তলায় এইখানে ভুল ছিল। আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স। আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে যে হ্যালো 8920 স্টোরিটা এতটা ছোট হবে আমি চিন্তা করি নাই। ঠিক আছে, ছোট হয়েছে, স্টোরি আসলে স্টোরি, জীবনের গল্প যা তাই। প্রথম কথা হচ্ছে আপনি এখনো এই লাইফের সাথে জড়িত, হ্যাঁ, আপনি এখনো এই আপনার শারীরিক যে সম্পর্ক, যেটা আমরা বলে থাকি অবৈধ শারীরিক সম্পর্ক, সেটার সাথে আপনি জড়িত। আপনি এটা থেকে কেন সরতে পারছেন না? আপনার মূল কারণটা আপনি বলেন যে আপনি এটা থেকে কেন সরতে পারছেন না? আমি এটা থেকে কেন সরতে পারছি না? হুম, হুম। মানে এখন আমি সরে কি করব? আমরা কি বিয়ে করবে? মানে সাপোজ একটা ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করলো, কিন্তু আদার্স যারা আছে এরা কিন্তু বলে দিবে, একদিন না একদিন বলবে যে এই বর্ষা এরকম ছিল, তখন সে ছেলেটা আমার সাথে ঘর করবে? করবে না, তাই না? কারণ ওর ওয়াইফরে কেউ খারাপ বলবে এটা কখনই চাইবে না। আর প্রথমত হচ্ছে গিয়ে যে আমি ছাড়তে পারতেছি না তা না, যে এখন ওই 31st নাইট পর্যন্তই স্টপ, এখনো পর্যন্ত আর কিছুই না। এই যে ঘুরতেছে, বাসা আপার বাসা থাকতেছি, আপা বলতেছে যে লাইফে তো অনেক দেখছিস, কি পাইছিস? কিছুই পাস নাই। আমার এই ব্যাপারটা আমি আমার ফ্যামিলির সবাই কাছে বলছি, এবং এটা খুব বড় গলা হচ্ছে, আমি না খারাপ হয়ে গেছি, ছেলেদের সাথে আমি না মেলামেশা করি। কেন করি জানিস? আমার মা বাবার কারণে। তারা আমার বিশ্বাস করেনি এবং তারা নিজেরাই তুলে দিচ্ছে আমার খালা খালুর হাতে, যে নষ্ট করে দেন ওরে। তখন আপা এই বুঝায় যে এগুলো আর লাভ নেই, ভালো হয়ে যা, বা তোর এখনো তোর বয়স এমন না যে তোরা দেখলে বুঝাতে অনেক বয়স, তাও না, আর তুই স্কুলে ভর্তি করে দিই আমি, আমার টাকায় তুই পড়াশোনা কর। এখনো তারা বলে। কিন্তু আমি আমি ভাবি যেটা, যে আমার এই নষ্ট লাইফটার কথা যখন আমার হাজবেন্ড জানবে তখন সে কি করবে? বা আমি আমার হাজবেন্ডকে কি দেব? কি আছে দেওয়ার মতো? এই 4 বছরে আমি না হলে হাজারো লোকের সাথে মেলামেশা করছি, হাজারো লোকের সাথে। যখন সেটা জানবে যে আমার বউ আর এক হাজারো লোকের সাথে মেলামেশা, তখন সে আমার রাখবে? ওকে, আমাদের উত্তর নেই, আমার কাছে স্পেশালি কোনো উত্তর নেই, আমি লিসনারদের উপর ছেড়ে দিতে চাই। আপনি আমাকে বলেন তো আপনার ফিলিংসটা কি হয় ওই মুহূর্তে, আপনি যখন হাজারো ছেলেদের সাথে মেশেন? আমার কোনো ফিলিংস নেই। তাহলে আপনি কেন মেশেন? আমার কোনো ফিলিংসই নেই, এই কাজটাতে কোনো ফিলিংসই নেই আমার। আমার শুধু ফিলিংস একটাই, আমার টাকা, এটাই আমার ফিলিংস। কত টাকা রোজগার করেন এখন আপনি প্রতি মাসে? এখন ওই যে এখন একদম কম করে হলো 50,000 টাকা। কম করে হলো 50,000 টাকা আপনি রোজগার করেন। বিগ অ্যামাউন্ট অফ মানি আপনার জায়গাটা থেকে। সো আপনি তো ইচ্ছে করলে যতদিন যাবত এই পেশাতে আছেন, আপনি কিছু টাকা সেভ করে হলো ভালো রাস্তায় চলে আসতে পারতেন। আপনি 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 কি সেটা করেছেন? না, আমি তো কোনো টার্গেট নিয়ে নামি নাই, যে আমি একটা টার্গেট আছে যে না আমি এত বছর এই কাজটা করবো, করে ভালো হয়ে যাব। আমি এই ধরনের কোনো টার্গেট নিয়ে নামি নেই। বা আমি যখন এই যে টাকা পয়সা যাই পাইতেছি, এখন 2,000 টাকা দিচ্ছে আমাকে একজন, ওটা তখনই শেষ। বা আসছি থেকে রাস্তাতে দেখা গেছে যে এটা সেটা বন্ধু বান্ধবদের কিনে এটা শেষ। আপনি ড্রিঙ্কস করেন? হ্যাঁ, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি ড্রিঙ্কস করেন। আর আপনি যে অ্যামাউন্টের মানি পান সেটা তো আসলে আপনার ব্যয় হয় কিভাবে? ড্রিঙ্কস করে, পার্টি করে, এসব করে? ড্রিঙ্কস করি, আমি ড্রিঙ্কস করি, ইয়াবা সেবন করি, এই ইয়াবাটা কন্টিনিউ। ইয়াবার পেছনে আপনার কত টাকা যায় প্রতি মাসে? প্রতিদিন না হলেও 3,000 টাকা দেয়। ইয়াবার না পেছনে? হলেও ইয়াবার পেছনে 10টা ইয়াবার দাম 3,000 টাকা, যদি ভালো কোয়ালিটি আনতে চাই। এটা আপনাকে কি দেয়? এই ইয়াবারটা আপনাকে কি দেয়? যারা বিক্রি করছে তারা দেয়। না, 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 আপনার বেসিক্যালি খাওয়ার পরে আপনি কি পান?
কি পাই? কিছুই না। আপনি লাস্ট কখন খেয়েছেন ইয়াবা? এখানে আসার লাস্ট আগে কতক্ষণ আগে খেয়েছেন বা সময়টা মনে করতে পারবেন? সন্ধ্যা ৬টা। আপনি আমি তো আমাদের লিসনারদেরকে বোঝাতে পারছি না। ওকে সামনে থেকে দেখলে বুঝতে পারতেন যে ও কি পরিমাণ হাত পা ছড়াছড়ি করছে এবং ওকে দেখে বোঝা যাচ্ছে আসলে ও কতটা এনার্জেটিক, যেটা ওর শরীরের সাথে বা ওর চেহারার সাথে কোনো মিল নেই। কিন্তু ওকে এতটা বেশি এনার্জেটিক আমি এখন পর্যন্ত বুঝতে পারি না যে কেন এটা হলো। আমার শরীরে আমি আমি আসলে এখন বুঝতে পারছি তার পেছনের কারণটা কি। তাহলে আপনি ড্রাগ নিচ্ছেন। আপনি ইয়াবা ছাড়া অন্য কোনো কিছু কখনো সেবন করেছেন বা কোনো কিছু নিয়েছেন? না, শুধু ইয়াবা। ১ম থেকেই আপনি ইয়াবা নিচ্ছেন। হুম। এটা কিভাবে এই ইয়াবার সংস্পর্শে আপনি কিভাবে আসলেন? কে দিল আপনাকে? ইয়াবার সংস্পর্শে আসছি যে মানে জাপানিজ ছিল ছেলেটা। হুম, ও ও থাকে হচ্ছে গিয়ে মোহাম্মদপুরে। হুম, হুম। তো তখন মানে ইয়াবাটা তেমন না। মানে মিডিয়াতে প্রকাশ হয়নি তখনও। আচ্ছা। মানে তখন না, সেটা তো অনেক আগে কথা। মানে মিডিয়াতে প্রকাশ পেয়েছে সেটা ২০০৪-এ। তখন তুমি খুবই ভালো একটা মেয়ে। ওকে। না, তখন মানে আমি জানি না যে ইয়াবা বলতে কিছু একটা আছে। হুম, তো আমার বাসার গেস্ট আমার সাথেই থাকতো সবসময়। আর ওই আমার বলছে যে একটা ট্যাবলেট আছে ইয়াবা নাম। এটা খাইলে অনেকক্ষণ সেক্স করা যায়। এটা বলছে আমাকে। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে এসো, দেখবো কেমন। তো দেখলাম যে মানে লাল লাল ট্যাবলেট, বাতের ট্যাবলেটের মতো। তো কিভাবে খাইতে হবে? তো ওই যে ফয়েল পেপার বের করলো, লাইটার মাইটার সব বের করলো, বের করে দেখালো যে এভাবে খাইতে হয়। তো তখন আমি বললাম যে আমি তো কখনো সিগারেটও খাইনি, আমি এটা টান দিতে পারবো না। তো ওরা যে ঠিক আছে এইভাবে যদি খাইতে না পারো সমস্যা নাই, তুমি কফির সাথে খাও, তো একই রকম ফিলিংস পাবা, ওকে। এটা বললো। তো ওই প্রথম আমি ইয়াবা খাই। ইয়াবা খাওয়ার পর মানে ওই দিন আমি ওর সাথে 3টা ইয়াবা খাইছিলাম, প্রথম একদম ফার্স্ট। ইয়াবা খাওয়ার পর তখন আমার কাছে মনে হলো যে একদম সবচেয়ে পৃথিবীর মধ্যে বাজে নেশা হইতেছে এটা। কেন? ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, এটা কি নেশা? যে একটা মানে একটা জিনিস খাইছি, মানে ড্রিঙ্কস করলে কিছুক্ষণ পর ঘুম এসে পড়বে। আর এটা খাইলে মানে 2-3 দিন কোনো ঘুম টুম কিছুই না, মানে খাওয়া দাওয়া কিছুই নাই। প্লাস দেখা যাচ্ছে ফেজের একটা অবস্থা অন্যরকম হয়ে যায়, যে তখন দেখলে বোঝা যায় যে একটা ও কিছু একটা খায়, এর মানে খুব বিশ্রী একটা অবস্থা হয়ে যায়। তো এটা মানে চিন্তা করতে মানে অনেক দিন খাইনি। আমার ফার্স্ট আমি ইয়াবা খাই হচ্ছে গিয়ে 2010-এর শেষের দিকে মনে হয়, এরকমই হবে। আর তারপর থেকে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে ও মানে কন্টিনিউ ওর সাথে থাকতোই সবসময়। আর একটা পর্যায়ে মানে ওর সাথে আমার বেশ চলাফেরা ছিল শুধু ইয়াবাটার কারণে। আর এটা কোথায় পাওয়া যায় না পাওয়া তখন আমি জানতাম না। মানে এখন যেমন জানি জহর ওর ফোন দিয়ে আসতেছে, মানে তখন কিভাবে আসে এটা? আপনার যদি বলতে কোনো সমস্যা না হয়। দেখা গেছে যে মানে ইয়াবা ব্যবসায়ী যারা আমাদের এলাকায় যারা আছে হুম। তাদেরকে ফোন দিলে ওরা এসে দিয়ে যায়। সো আপনার তাদের সবার সাথে কানেকশন আছে? না, কানেকশন বলতে মানে ফিজিক্যাল রিলেশন না। হুম। হ্যাঁ, ইয়াবা খাই এ পর্যন্তই। ওকে। তারা নিজেও কি এটা সেবন করে? অনেকে খায় অনেকে খায় না। মানে যাদের কাছ থেকে আমি নিতেছি, মানে আমি জানি যে ও একটা ডিলার, আমি ওর থেকে নেবো, ও কি করে না সেটা তো আমার দেখার বিষয় না। আপনি যদি না খান ইয়াবাটা তাহলে কি ফিলিংসটা হয়? আপনি কখনো গ্যাপ নিয়েছেন? বড় কোনো গ্যাপ? হুম। সেই সময়টা আপনার কি হতো? অনুভূতি কি হতো? কোনো অনুভূতি নেই। বা এই যে মানে একটা আছে যে মানে যারা ফেন্সিডিল খায়, ওদের একটা ইয়ে আছে যে ওরা ফেন্সিডিল যদি না খায় হাত পা কাঁপবে, জ্বর চলে আসবে, ঠান্ডা লাগবে এরকম। কিন্তু ইয়াবা না খেলে কিছুই না, যে হাত পা এটা কাঁপবে বা কিছু। কোনো ক্ষতি করে না? কি ইয়াবা? এই না খাইলে কোনো শরীরের মধ্যে এমন কোনো না না না, এটা আমার মধ্যে আমি দেখতেছি না। আপনার মধ্যে আপনি দেখেননি? হুম। আপনি ইয়াবাটা খাওয়া শুরু করলেন মূলত বেশি সেক্স করার জন্য। আপনি সেটা বলছিলেন। না, তাহলে? বেশি সেক্স করার কারণে না। মানে পরে যখন ওই আমার ওই ফ্রেন্ড যখন বললো যেটা খাইলে অনেকক্ষণ, মানে দেখা গেছে যে আমি 10 মিনিট সেক্স করতে পারতেছি, মানে একটা ছেলের ব্যাপার বলতেছে যে ছেলেটা 10 মিনিট পারতেছে, হুম। মানে সেখানে আর একটু টাইম বেশি নেবে, মানে এইটা বলছে। কিন্তু আমি যে এ পর্যন্ত মানে আজও পর্যন্ত জিয়াবা খাইতেছে আমি কখনো দেখি না যে এটা সেক্সের প্রতি কোনো এফেক্ট হবে বা কোনো প্রভাব কিছুই না। এটা ফালতু একটা কথা। তাহলে আপনি কেন নেন? এখন 10টা করে নিচ্ছেন আপনি। টাকা আছে নিতেছি, টাকা যেদিন থাকে না চুপ বসে থাকি, মানে খাইতেই হবে এমন কোনই না। আজকে মানে আপনাদের স্টুডিওতে আসার আগে আমি খেয়েছি, এবং ফার্স্ট যখন আমাকে শাকিল ভাই ফোন করে তখন আমি খাওয়া শেষ করছি। ওকে, ওকে, কুল। আমি কি কোশ্চেন করবো? আমি একটু অ্যাবরতবর হয়ে গেছি এ পর্যায়ে এসে। ওকে, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন হ্যালো 8920। হ্যাঁ, হ্যালো 8920 তে আজকে বর্ষা আছে আমাদের সাথে। বর্ষা তার জীবনের গল্প বলছে। বর্ষা, আমরা গল্প এখনো শেষ করিনি, আরো অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। আপনি আপনার লাইফটা নিয়ে কি স্বপ্ন দেখেন এখন? প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে। প্লিজ স্পিকারটা একটু কাছে নিয়ে বলবেন, মাইক্রোফোনটা কাছে নিয়ে। আমার লাইফটাকে নিয়ে আমি কি স্বপ্ন দেখি? স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে বারণ নেই। আর এমনও না যে স্বপ্ন দেখতে কিছু লাগবে বা কেউ এসে আমার বাধা দেবে, এই তুই বাজে একটা মেয়ে দিয়ে কেন স্বপ্ন দেখতেছিস। স্বপ্ন দেখি প্রতিদিন, আমি চোখ ভরে স্বপ্ন দেখি যে আমার খুব ভালো একটা বিয়ে হবে, এই তো আমার লাইফটা আমি গোছাবো, এরকম স্বপ্ন আমি দেখি।
আপনি কি পারবেন কথা দিতে যে একটা ছেলে আপনাকে সবকিছু মাফ করে দিয়ে আপনাকে নিয়ে সুখী হতে চাইলো, ঘর সংসার করতে চাইলো, সেই ছেলের কোনো একটা আচরণে বা সেই ছেলের কোনো খারাপ আচরণে আপনি পূর্বের লাইফে ফিরে যাবেন না? কখনই না। আগে আমারটা দেখতে হবে যে আমি তো ছিলাম এক সময়, সে না একটা করছে, মাফ করে দিই, সে তো আমার কতগুলো করে দিছে। ওকে, তাহলে আপনি এই লাইফটাকে কেন লিভ করছেন না? আপনি বলছেন যে আপনাকে আর কেউ একজন এসে আপনাকে হাত ধরে নিয়ে যাবে এখান থেকে। সেটা না হয়ে আপনি নিজে থেকেও স্টপ করতে পারেন। নিজে থেকে স্টপ করে আপনি আপনার জায়গাটাতে লম্বা একটা সময় নিয়ে ভালো সময় পার করতে পারেন। তারপরে আপনি অপেক্ষা করেন কারো জন্যে। আপনি সেটা কেন করছেন না? না, আমি যে লম্বা সময় পার করি তা কিন্তু না, এর মধ্যে 6 মাস একদম টোটালি গ্যাপ ছিল, এটা এই সেক্সুয়াল ব্যাপারটা হুম, হুম। মানে টোটালি গ্যাপ ছিল। হ্যাঁ, ভালো হয়ে যাবো আমি, কিন্তু কই মানে ওই ধরনের কোনো সারা শব্দ, ওই একই ফোন দিতেছে, আসো, এই পর্যন্তই। হ্যাঁ, বাবা মার কথাও শুনি নাই যে তা না, শুনছি, তাদের কথা শুনছি আমি। আপনার ফ্যামিলি থেকে ট্রাই করেনি? আপনাকে বিয়ে দেওয়ার জন্য আপনার বাবা ট্রাই করেনি? এখনো পর্যন্ত না, আপনার বোনরাও ট্রাই করেনি? কেউ না। আমার যে ছোট বোন, মানে আমার মার পেটে আমরা 2 বোন তো, তো আমার যে ছোট বোন, ওর কিন্তু বিয়ে হয়েছে কত, প্রায় 4-5 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে। কিন্তু আমার ফ্যামিলি আজও পর্যন্ত মানে তাদের একটা দায়িত্ব আছে না, থাক ও খারাপ হয়েছে তাতে কি হয়েছে, ওরা গ্রামে নিয়ে বিয়ে দিয়ে দিই, এরকম তাদের ভিতরে কোনো ফিলিংস আমি দেখিনি। মাঝখানে তো একবার চেষ্টা করেছিল, আপনার মা হ্যাঁ, বলেছিল। আপনি তখন যাননি। আমার মায়ের মানে যা করছে শুধু মাই করছে। তারপর দেখা গেছে বাবার কোনো উৎসাহ পায়নি, সেজন্য হয়তো সে সাহস পায়নি। আহ, আপনাকে হাজার হাজার মানুষ আজকের স্টোরি শুনে গালি দিতে পারে। ইভেন দিচ্ছেও অনেকে। অনেকেই খারাপ বলবে। খুব বেশি কিছু মানুষ যারা সিম্প্যাথি দেখাবে। আপনার অনেক ক্লায়েন্ট আজকে এই গল্পটা শুনেছে। তারা লজ্জায় মুখ ঢাকবে। তাতে সবার উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সবকিছু মিলিয়ে শ্রোতাদেরকে আপনার কি বলার আছে? সবকিছু তার মিলে আমার আগে সেই ক্লায়েন্ট দেখে না, শুধু ক্লায়েন্টদেরকে না। ক্লায়েন্টদের সবকিছু আমি পার্টিকুলারলি আলাদা করে শুনবো। তার আগে আপনি আমাকে বলেন তো আপনি হ্যালো 8920 তে কেন আসলেন? কেন আসলাম, আমি যেদিন ফার্স্ট এইটার গল্পটা শুনি, মানে সেদিন মানে রবিন নামে একটা ছেলে আসছিল আপনাদের স্টুডিওতে। ছেলেটা 2টা বিয়ে করছিল, হুম। মানে ওইটাই মানে করতেছিল, সে শেয়ার করতেছিল। একটা পর্যায়ে আপনি তাকে পাগল বলছিলেন, যে আপনি আসলে একটা পাগল, মানে সবকিছু মিলে আপনি একটা পাগল, এটা তারা বলছিলেন। তো মানে আমি ওই দিনই ফার্স্ট শুনছি, মানে এরকম একটা গল্প যে হয়, ওই দিনই আমি ফার্স্ট শুনলাম। শোনার পরে চিন্তা করলাম যে তাহলে এই অনুষ্ঠানটা অনেক আগে থেকেই হয়, তাহলে আমি তো একজন কল গার্ল, এইরকম না কেউ জানি আজ পর্যন্ত। তো আমি বলি আমার লাইফটা, আর এটা যদি মানে লাইভ শো হইতো, মানে সামনাসামনি টিভিতে দেখানো হবে, আমি তাও আসতাম, কেন আসতেন? বলতাম, আমার সবাই দেখতো যে মেয়েটা কত সাহসী, যেতে আমার মানে সবাই ঘৃণা করবে, করুক। আপনার এই যে সাহস, এই সাহস তো অনেকেরই ক্ষতি করতে পারে। কি? তারা তো কিরকম ধরেন, আজকে এই যে আমরা আপনার অনুষ্ঠানটা প্রচার করছি, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা শুনবে, যারা এখন পর্যন্ত বয়প্রাপ্ত না, যারা রেডিও শুনে থাকে, কেউ হয়তো এসএসসি তে পড়ে, কেউ হয়তো অনেক জুনিয়র। তারা তো এটা শুনে অনেকেই ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, তারা এই ভুলটা কেন করবে? তারা তো শুনলো আমার লাইফ সম্পর্কে, তাই না? যে অ্যাকচুয়ালি এটা কোনো মানে আনন্দদায়ক বা কোনো মজার কোনো লাইফ না। যে আমি এই যে যতগুলো কথাই বলছি, হ্যাঁ আমার সাহস আছে তারপরে বলছি, কিন্তু নিজে নিজে তো একটা লজ্জা তো একটি আছে, যে আপনার সামনে আমি বলতেছি কথাগুলো, আমি কি একটু লজ্জা পাচ্ছি না? পাচ্ছি। আমি কিন্তু এখানে অনেকগুলো মানে জিনিস এড়াইছি আপনার কাছে, কেন যেগুলো আপনি আমি লজ্জায় বলতে পারি নাই। লেটস সি, আমার মনে হয় আপনি শেয়ার করেন, আমাদের তারা শুনুক। আমার আমার কোনো লজ্জা নেই, বিকজ আমি এখানে যখন অনুষ্ঠান উপস্থাপনা করি তখন লজ্জা, শরম, ভয়, ভীতি সবকিছু ঝেড়ে চুটে দিয়ে আসি। আমি রিয়েল জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করি, আর সেটা আমাদের শ্রোতারা কিভাবে শুনে, সেটাকে কিভাবে নিচ্ছে তাদের উপরে আমরা ছেড়ে দিই। রেডিও ইজ ওয়ান সাইডেড মিডিয়া, এটা 10 জনে মিলে শুনতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকের কারণে হেডফোন দিয়ে নিজে নিজে শুনতে পারে, তার জায়গাটা থেকে সে ইভালুয়েট করে শুনবে যে আসলে যেটা বলছি। আপনি আপনি তো আমাদের সমাজের চিত্র। আমরা সমাজের চিত্রটাই এখানে উপস্থাপন করছি, আপনাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আমাদের নেই। আপনি কি কি অ্যাভয়েড করেছেন সেগুলো আপনি আমাদের সাথে যদি চান শেয়ার করতে পারেন। না, অ্যাভয়েড করতে বলছি কি, মানে অ্যাভয়েড করছে এতটুকুই, মানে কয়েকটা মানে সিরিয়াস সিরিয়াস ব্যাপার, যে মানে যেগুলো শুনলে মানুষ বলবে যে পৃথিবীতে মানে এরা কি, বা মানে যে মেয়েটা একটু আগে তার বাবা মার সম্পর্কে এতটুকু ভালো বললো, মানে সেই ফ্যামিলি, মানে সে বাবা মা পাশের রুমে, সে পাশের রুমে সেক্স করতেছে, এটা তার বাবা মা কিভাবে মেনে নিল? এরকম কি ঘটনা ঘটেছে যে আপনি আপনার বাবা মা জানতো এবং পাশাপাশি ক্লায়েন্ট নিয়ে আপনি এরকম ডিল করেছেন কখনো? ক্লায়েন্ট আনতো হচ্ছে গিয়ে সে আমার স্টেপ মাদার, যে হ্যাঁ, হ্যাঁ। সে ক্লায়েন্ট আনতো তাহলে আমার। এই পার্টটা আমার একটু জানা দরকার। আমি এই পার্টের আগে
স্টেপ মাদার এবং ফ্যামিলি পার্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ও যেটা বলছে যে আমরা যেটা জানতাম পুরো স্টোরিতে যে স্টেপ মাদার শুধুমাত্র চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে, কিন্তু মাঝখানে স্টেপ মাদারের অনেক বড় একটা পার্ট সে এখানে হাইড করে গেছে। আমরা একটু জানতে চাই ফ্যামিলির কাছে, আমরা আরেকবার একটু ফিরে যেতে চাই। সংবাদের পরপরই আমরা ফিরে আসবো। ফিরে আসার পর আমরা আজকের এই গল্প খুব ছোট করে শেষ করে দিব। সেখানে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আর এই মুহূর্তে যারা ফেসবুকে রয়েছেন, যারা বর্ষাকে নিয়ে বিরূপ কোনো মন্তব্য করছেন, তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব, প্লিজ ডু নট ডু দ্যাট, রেসপেক্ট দিস গার্ল। ওকে, সে অকপটে স্বীকার করেছে এবং তার আজকের যে অবস্থা, সেই অবস্থার পেছনে তার পরিবার দায়ী, তার বাবা মা নিজে দায়ী। সুতরাং যদি হেট করতে হয়, সে নিজেও কিন্তু হেট করে না, সুতরাং এই সব পারিপার্শ্বিকতাকে মূল্যায়ন করে আপনি গল্পটার লেসন নেবার চেষ্টা করেন। একটা কথা আছে, পাপকে ঘৃণা করো পাপীকে না। ও যে হ্যালো 8920 তে এসছে, সেজন্য আমি ওকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই যে এতটা সাহস এবং এতটা সৎ সাহস না থাকলে আসলে কেউ এভাবে নিজেকে অকপটে স্বীকার করতে পারে না। আমরা বর্ষাকে নিয়ে ফিরে আসবো হ্যালো 8920 সংবাদের বিরতির পরপরই। আশা করছি সাথে থাকবেন। ফেসবুকের ঠিকানাটা আরেকবার বলছি, facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। বর্ষা আছে ওখানে, আপনি ইচ্ছে করলে ওখানে বর্ষাকে নিজে রেডিও স্ট্যাটাসটা দেওয়া আছে, ওখানে গিয়ে আপনি মন্তব্য করতে পারেন। আবারও বলছি, facebook.com/hello8920, HELLO8920। আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। সংবাদের পরপরই ফিরে আসছি, সাথেই থাকুন। Hello 8920. Hello 8920. সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন এবিসি রেডিও। কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং কিবরিয়াকে এবং লাখো শ্রোতাকে আজকে সাহস নিয়ে অকপটে বর্ষা তার জীবনের কাহিনী বলে যাচ্ছে। বর্ষা সংবাদের আগে বলেছিল একটা পার্ট আছে, কিছু পার্ট আছে সে আমাদের এখানে হাইড করেছে। বর্ষা যে সাহসটা দেখিয়েছে, তারপর আসলে হাইড করা কিছুই থাকে না। বর্ষাকে আমরা বলেছি যে আপনি বলুন আপনার যে পার্টটাকে আপনি হাইড করেছেন, সে পার্টটা আমাদের সামনে বলুন, আমরা একটু জানতে চাই। তার আগে বলে দিই, আমাদের ফেসবুকে আপনি মেম্বার হতে পারেন হ্যালো 8920। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। ওখানে বর্ষাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে বর্ষাকে যে কোনো প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। আর যারা অশালীন প্রশ্ন এবং মন্তব্য করবেন তাদেরকে এই পেজ থেকে সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হবে। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করছি, হ্যালো 8920 যারা মেম্বার আছেন তারা প্লিজ কোনোভাবেই অতিথিকে অসম্মান করা হয় এরকম কোনো আচরণ করবেন না। প্রত্যেকেরই জীবন প্রত্যেকের জায়গাতে অনেক বেশি মূল্যবান। প্লিজ দয়া করে এমন কোনো আচরণ করবেন না ফেসবুকের এই পেজটিতে, কারণ আপনার আইডি দিয়ে, আপনার আইডি কিন্তু আপনার পরিচয়, আপনার আইডিতে আপনি যেটা লিখছেন সেখানে ওখানে হাজার হাজার মানুষ দেখছে, লাখ লাখ মানুষ দেখছে। সুতরাং এমন কোনো আচরণ করবেন না, এমন কিছু লিখবেন না যাতে আমরা বাধ্য হয়ে আপনাকে ব্লক করে দেওয়ার জন্য। প্লিজ, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। ওখানে দয়া করে এমন কোনো কমেন্টস, এমন কোনো বাজে কোনো মন্তব্য করবেন না। গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন। আপনি ঘটনার পেছনের ঘটনাকে নিয়ে ভাবার চেষ্টা করুন প্লিজ। বর্ষা মূলত লাখো মানুষের উপকার করে দিয়ে যাচ্ছে আজকে। বর্ষা তার নিজের জীবনের ঘটনা বলে প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে সে আসলে ভালো চায়। বর্ষার মতো আর কেউ না হোক, বর্ষা সেটা নিশ্চয়ই চায়। যে জন্যই মূলত বর্ষা এখানে এসছে। যাই হোক, আমরা বর্ষার যে পার্টটায় বর্ষা হাইড করেছে সেটা আমরা জানবো। আর ফেসবুকের ঠিকানাটা আমি আবারও বলছি, facebook.com/HELLO8920, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। ওখানে ফোন করুন। ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপরে বলুন আপনার যা বলার আছে। আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। বর্ষা, আমরা সংবাদের আগে বলছিলেন যে কিছু কিছু বিষয় আপনি আমাদেরকে বলেনি। আসলে আপনি আপনার জীবনটাকে যতটা স্পষ্ট করে তুলে ধরেছেন, তারপরে আর গোপন করার কি বা থাকে? আপনি অকপটে কিন্তু স্বীকার কেন বলতে চাচ্ছি না, এটা হচ্ছে গিয়ে যে তাহলে মানে ফ্যামিলির প্রতি, বাবা মার প্রতি ছেলে মেয়েদের একটা ওই ঘৃণা চলে আসবে যে বাবা মা এতটা খারাপ কিভাবে হয়। নিশ্চয়ই পৃথিবীর সকল বাবা মা এরকম নন। আমি এমনও দেখছি যে নিজের মেয়েকে শুধু 500 টাকার বিনিময়ে আমার কাছে নিয়ে আসছে যে আমার 500 টাকা তো তুমি ওরে দিয়ে দিও একটা যে কোনো ছেলের কাছে। ও মাই গড, মানে আপনাদের এরিনাতে এটা হয়? হ্যাঁ, মানে এটা আমি নিজের চোখে আমার দেখা। মানে আপনি বলছেন যে ফিজিক্যালি যে ব্যবসাটা বা আছে সেখানে বাবা মারাও অনেক বেশি ইনভলভ থাকেন। আপনার ক্ষেত্রে কি হয়েছে? আপনি স্টেপ মমকে নিয়ে কিছু একটা বলছিলেন। আমার ক্ষেত্রে সে তো প্রথমে যে চেয়ারম্যানের কাছে দিছে, তারপরে মানে যখন দেখছে যে আমি অহরহ এটা করতেছি, সবাই জানতেছি করতে, তখন সে বললো যে রাস্তা রাস্তা না কিনে যে বাসায় তো করতে পারিস, বাসায় ক্লায়েন্ট তুই অন্য জায়গায় যাচ্ছিস বা অন্য একটা বাসায় নিয়ে গেলে সেখানে ফ্ল্যাট ভাড়া তো তোর দিতে হয়। তো এরকম মানে করছি। আমার বাবা মা 500 রুমে বসা, আমি 500 রুমে ক্লায়েন্ট নিয়ে সেক্স করতেছি।
মানে এই তখন মানে বাবা মার সামনে এসে দাঁড়ানো যে একটা মেয়ের জন্য কতটা মানে লজ্জাজনক। আর আমি যখন এই লাইফটাতে জড়ায় পড়ছি মানে সেই থেকে আজও পর্যন্ত আমার বাবার সাথে যদি আমার মাকে কখনো ফোন দিছি, বাবা যদিও রিসিভ করছে, মা কই, মার কাছে দাও, এ পর্যন্তই। আজকে মানে আমার মা মারা যাওয়ার পরে বাবা ফোন দিছে আমাকে ঢাকাতে আসার পর, কিন্তু আমি ফোন রিসিভ করিনি। কিন্তু আজকে সে কয়েকবার ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করছি। রিসিভ করার পর বলতেছে, তোর ফোন দিলে ফোন রিসিভ করিস না কেন? বললাম যে এমনি একটু ব্যস্ত থাকি তো এই জন্য। তখন আজকে আমার বাবা বললো আমাকে যে উম, ভালো হয়ে যা, যে আগে তো তোর একজন ছিল তোর গাইড, তোর খারাপ জানলো তারপর তোরে বলছে যত খারাপই করছিস, তারপরে তোর একটাই দিছে। এখন কিন্তু বলার মতো তোর কাছে তোর আর কেউ নেই। আমি আমি আছি না থাকার মতোই, যে একটা মা যতটা দেখে রাখতো বা দেখে রাখছে তোরে, আমি পারবো না। এখনো সময় আছে, চেঞ্জ হয়ে যা তুই। আচ্ছা, এবার বলেন যে আপনার হ্যালো 8920 যারা শ্রোতা রয়েছে এই মুহূর্তে, তাদেরকে আপনার কি বলার আছে? আপনি আপনার জায়গা থেকে যে কোনো কিছু বলতে পারেন। অ্যাকচুয়ালি মানে অনেকে ভাবতে পারে যে হয়তো আমি এই লাইফটাতে খুব সুখে আছি বা হ্যাপি, এনজয় করতেছি। অ্যাকচুয়ালি না, আমি মোটেও হ্যাপি না। আমারও মিশতে ইচ্ছা করে সবার সাথে, মানে আমার ফ্যামিলি 8-10টা আরো যে আমার বোন আছে এদের সাথে মিশতে ইচ্ছা করে, কিন্তু শুধু একটা কারণে আমি মিশি না, যে হয়তো ওরা জানবে বা দেখা গেছে যে আমার সংস্পর্শে এসে সেও নষ্ট হতে পারে, তখন আজীবন আমারই দায়ী করবে। আমার ইচ্ছে করে 8-10 টাইমের মতো চলতে, 8-10 টাইমের মতো সংসার করতে। পরে যেগুলো করছি, হ্যাঁ প্রথমগুলো আমার ফ্যামিলির ভুল, কিন্তু পরে নিজেই আমি ভুল করছি। মানে এই ভুলটা যদি কেউ না করে, যে ফ্যামিলি যদি কোনো ভুল করেই থাকে, এটা শুধরানোর পরে সে যাতে কোনো ভুল না করে, যে পরে যেগুলো করছি আমি ইচ্ছা করি, সেটা তো অবশ্যই আমার ভুল, এটা যাতে কেউ না করে। আপনি তো চাইলে এখনো শুধরাতে পারেন, হুম, পারি। তো কেন আপনি করছেন না? কেন করছি না? আমি যদি এটা এখন বন্ধ করে দিই, আমি এখন আছি আমার যে আমার সৎ বোন আছে এর বাসায়। আর ও এমন একটা পার্সন যে ওর বাসাতে আমার একবেলা খাইতে হইলে সে টাকাটা দিতে হবে। আর এটা আমি এখন বন্ধ করে দিলে আমি সে টাকাটা কোথায় পাবো? কে দিবে টাকাটা আমাকে? যারা আমার সাথে সেক্স করছে তারা কিন্তু 100 টাকা আমাকে এমনি দিবে না, সেক্সের বিনিময়ে তারপর আমাকে টাকাটা দেবে তারা। তো এই টাকাটা কে দিবে? আপনি দিবেন? আরেকজন দেবে? দেবে না। যদিও আমি ভালো হইতে চাই, আমার আশেপাশে যে লোকগুলো আছে তারাই আমাকে হতে দিবে না। ওকে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে নিশ্চয়ই উপায় হয়। আপনি 4 বছর ধরে একটা জায়গায় থেমে আছেন। আমার জায়গা থেকে আমি একটা জিনিস বুঝতে পারছি। আপনি একেবারে রাতারাতি চেঞ্জ হয়ে যাবেন সেটা সম্ভব না। আপনার ভালো হওয়ার ইচ্ছা মনের মধ্যে আছে, সেটাই হচ্ছে আপনার জীবনী শক্তি। আমি হ্যাঁ, আপনাকে মোটেও উপদেশ দিচ্ছি না, বন্ধু হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলার চেষ্টা করছি। আপনি একবারে ভালো না হন, আপনি যে টাকাটা এখন রোজগার করছেন, আমি বলছি না যে আপনি রাতারাতি চেঞ্জ হয়ে যাবেন। যদি একজন মানুষ এসে আপনাকে, একজন সত্যি সত্যি একজন ভালো মানুষ এসে যদি আজকে হ্যালো 8920 কোনো শ্রোতা যদি এসে আপনাকে কোনো হেল্প করতে চায় এবং সে যদি তার মোটো নিয়ে যদি ভালো জায়গাটা থেকে হেল্প করতে চায়, সেটা অন্য একটা ব্যাপার। বা আপনার প্রতিবেশী যদি একটা ভালো জায়গা থেকে আজকে রাতারাতি আপনার একটা পরিবর্তন দেখাতে চায়, সেটা অন্য একটা ব্যাপার। কিন্তু আমি যদি আপনার জায়গাটাই ধরি, আপনি যে টাকা আজকে এখন রোজগার করছেন, 50,000 ইজ আ বিগ অ্যামাউন্ট অফ মানি। এখান থেকে কিছু কিছু জমিয়ে, কিছু কিছু কাজ করে বা কিছু কিছু যেটাই হোক, যেটা আপনি অন্তত আপনার এই যে নোংরা জীবন সেটাকে স্টপ করে দিয়ে আপনি হাতের কাজ করে হোক, একটা চাকরি করে হোক, এবং সেটার জন্য যেই এখন থেকে যে প্রস্তুতিটা নেওয়া, লেখাপড়া করা বা এটা কিছু করা, এই টাকার থেকে কিছু টাকা বাঁচিয়ে, সেটা তো আপনি করতে পারতেন লম্বা সময় না, ধরে বসে হ্যাঁ নিতে পারতেন। এটা ঠিক আছে। মানে আমি এখন মানে যেটা ভাবছি রিসেন্টলি, মানে কয়েকদিন আগে এটা ভাবছি আমি, যে আমি যে মানে যে টাকাটা আমি পাচ্ছি, মানে সে টাকা দিয়ে আমি ভালো কিছু একটা করতে পারি, বা এটা দিয়ে একটা একটা জমায় আমি অনেক কিছু তো করতে পারি, একটা ব্যবসা করতে পারি বা কিছু একটা করতে পারি। তো মানে সেই দিন এটা আমি চিন্তা করছি যে এখন যেটা হবে আমার সামনে, মানে যে টাকাগুলো আসবে আমার হাতে, সেটা দিয়ে আমি মানে একটা মানে ফেব্রিক্স বা হাতের কোনো কাজ শিখবো, সেটা দিয়ে আমি পরে মানে একা একা চলতে পারবো। মানে এই লাইনটাতে মানে টোটালি মানে চলে আসা। আর এই যারা আমাকে চেনে, মানে যে এলাকাটা আমাকে বেশি চেনে, মানে এই সেটটা থেকে দূরে কোথাও চলে যাওয়া, যেখানে বর্ষাকে সবার নতুন ভাবে জানবে। আরেকটা জিনিস যেটা ইদানিং দেখা যায় ইন্টারনেটের, যে এই ধরনের ঘটনা ঘটতে গিয়ে এমন কিছু ভিডিও, এমন কিছু জিনিস ইন্টারনেটে চলে আসে যেটা সারাটা জীবনের জন্য মেয়েটাকে পঙ্গু করে দেয়, কিংবা ওই 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 ভিডিওর মধ্যে যারা থাকে তারা পঙ্গু হয়ে যায়। এরকম কোনো দুর্ঘটনা তো আপনার জীবনে ইজিলি ঘটতে পারে। আপনি কি বি অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট? আপনি ওটার ব্যাপারে সচেতন, বা এরকম কখনো কোনো কিছু ঘটেছে আপনার জীবনে? এরকম ভিডিও, হুম, হুম। হ্যাঁ আছে। এটা যে বাজারে ফ্লাশ হয়েছে বা হবে,
বাজারে ফ্লাশ হবে কিনা তা আমি জানি না। আর যে আমাকে মানে এই ব্যাপারটাতে ভয় দেখায় যে ও আমার ভিডিও আছে, আমি দেখছি, আমার দেখাইছে ও সে যে তোর ভিডিও আছে, মানে আমার সাথে কিছু করবে না, ছেড়ে দেবো। তার একটা কথাই বলছি, ছেড়ে দাও ভাইয়া, কোনো সমস্যা নেই, আমাকে সবাই চিনবে। তখন আমার একটু নাম্বার বেজে না, বর্ষায় একটু ডাকি, আমি কিন্তু সাথে আমার নাম্বারটাও দিয়ে দিও, যেগুলো দিয়ে আমার ভয় দেখায় লাভ নেই। ছেড়ে দাও, বেরোতেছে না হাজার হাজার মেয়ের, কয়জন কারে চিনে আমরা তো আছে, আমার এরকম ভিডিও আছে, এটা নিয়ে আমার কোনো ভয় নেই। আমি জানি যে যদিও ছাড়ে কি হবে, কেউ বিয়ে করবে না আমাকে, না করুক, চলে যাবো দূরে কোথাও। কিন্তু এটা তো এই অ্যাক্টিভিটি তো সমাজকে নষ্ট করছে, সমাজকে স্পয়েল করছে, সোসাইটিকে স্পয়েল করছে। সো আপনি আপনার না সাহসিকতার আচ্ছা, জায়গা ঠিক থেকে আছে না, এই দোষটা কি তাহলে আমার, মানে ওই ভিডিওটা তো আমি নিজে থেকে করিনি, বা ওইটা যে হচ্ছে তাও তো আমি জানতাম না। হু, আমার কাছে কোনো কিন্তু যে জবাব নেই। ভিডিওটা করছে এর কি হবে? আচ্ছা, আপনার একটু লেভেলটা বুঝতে চাই। আপনি এই যে এই জগৎটাতে আপনি আছেন অনেকদিন ধরে, কোন ধরনের, আপনি হাই সোসাইটির কথা বারবার বলছিলেন, কোন ধরনের মানুষ পর্যন্ত আপনি রিচ করতে পেরেছেন, যদি হাই সোসাইটির একেবারে আপার লেভেল পর্যন্ত বলেন? মন্ত্রী বলতে গেছি, কিন্তু নাম বলতে চাচ্ছি না। হুম হুম। ওই পর্যন্ত গেছি। মন্ত্রী পর্যন্ত গেছেন আপনি? হুম। মানে মন্ত্রীরাও? ওকে ওকে। আপনি আমার থেকে যেভাবে দেখাচ্ছেন মনে হচ্ছে আপনি এমন হচ্ছে কি প্রিয়া তুমি কিছুই জানো না। ইনফ্যাক্ট আমি কিছু জানি না এসব ব্যাপারে। মানে এটা অবশ্যই যে কিছুই জানেন না, কারণ আপনি বর্ষা না, বর্ষা আমি, ওকে। আপনি হচ্ছেন কি বিয়া, তো আপনি কিভাবে জানবেন কারা যাচ্ছে এটার মধ্যে? হু। আহ, আর কি বলার আছে বর্ষা? কিছু বলার আছে? আর কি বলবো, এই তো মানে আমি যে লাইফটাতে আছি এটাতে যাতে কেউ ইচ্ছা করেও না যায়, বা কোনো কারণে যদি সে চলে যায়, ভালো না, এটা জঘন্য পথ। আপনার জন্য হ্যালো 8920 লিসনাররা কিছু করতে পারে? কেউ আসবে না, আজকে আপনার কাছে আমি বলে গেলাম যে এই ব্যাপারে কেউ আসবে না, সবাই বলবে। আর কারণ আমি আছে না, আমার এতটুকু বয়সে না, আমি এত এত লোকের সাথে মেলামেশা করছি, একটা লোকের সাথে কথা বলার পরে না আমি বুঝতে পেরেছি কেমন। এখন যদি আমার কেউ বলে না যে এই লাইফটা ছাড়া দাও, তোমার আমি এটা করবো এটা করবো, মানে একটা সময় না আমি খুব বিশ্বাস করতাম কথাগুলা, যে হয়তো সে করবে, আশায় থাকতাম, দেখি কিছু করে কিনা আমার জন্য। কিন্তু এখন যদি কেউ বলে না, মানে এত হাসি পায় তখন। আর তখন বলি যে এই কথাগুলো আছে না, শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, প্লিজ এগুলো আমার বলবেন না, যদি পারেন যেদিন করবেন করে দেখায় বলবেন যে আজকে করছি তোমার জন্য এটা আমি। কিন্তু এই যে মানে যে পর্যন্ত আমার সাথে বেডে শোয়াছেন এই পর্যন্তই বলতেছেন, শেষ কাজ আর মনে নেই বসার কথা, আবার মনে পড়ছে তখন আবার ডাকছেন। আমাদের হ্যালো 8920 গল্পটা এখানেই শেষ। আজকে আমাদের সঙ্গে ছিল বর্ষা। বর্ষা সম্পর্কে মন্তব্য করার ধৃষ্টতা, সাহস কোনোটাই আমার নেই। আজকের শোটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে আমি অনুভূতিলেস, আমি একেবারে অনুভূতি নেই। আমি পাথর হয়ে যাওয়ার মতো। আমি ঠিক জানি না যে আমাদের শ্রোতারা কিভাবে নিয়েছেন। This track was downloaded from FusionBD.com. আমরা বলিউডে অনেক ছবি দেখেছি। কলগাল শব্দটা আজকে ওর মুখ থেকে এসছে। কলগালদের নিয়ে ছবি হয়েছে, নাটক হয়েছে, বহুত কিছু হয়েছে। কিন্তু একজন জীবন্ত মানুষ, যে তার জীবনের কোনো নাটক না, কোনো সিনেমা না, কোনো মুভি না, কোনো কিছু থেকে নিয়ে না, একদম সরাসরি নিজের জীবনের অনুভূতিগুলো আজকে আমাদেরকে শেয়ার করে গেছে, একেবারে ডেডলি ডেয়ার যেটাকে বলে, অকপটে লাখো মানুষের সামনে। আমার মাঝে মাঝে মনে হয়েছে আমার গালে থাপ্পড় লাগছে কোন একটা জায়গা থেকে। কারণ এই সমাজেরই মানুষ, এই সমাজে আমার কোনো কর্মকাণ্ড যেটা বা আপনার কোনো কর্মকাণ্ড যেটা বর্ষাকে একটা স্বাভাবিক জীবন দিতে পারতো, সেই কর্মকাণ্ড আমি আদৌ করেছি কিনা। যাই হোক, বর্ষা যে কথাটা লাস্টে বলেছে যে কেউ দিবে না আপনাকে, লাখো মানুষ শুনেছে না, কেউ দিবে না, আমি আসলে সেভাবে বলতে চাই না। আমি অনেক আশাবাদী একজন মানুষ, নিশ্চয়ই ভালো না কেউ না কেউ অবশ্যই লুকিয়ে আছেন। লাখো মানুষের মধ্যে নিশ্চয়ই একজন না একজন মানুষ লুকিয়ে আছেন যে অন্তত বর্ষার হাত ধরে বলবে, যা হয়েছে চলো নতুন করে শুরু করি। এবং নতুন জীবনে কোনো পাপ থাকবে না, নতুন জীবনে কোনো ভয় থাকবে না, নতুন জীবনে কোনো অন্যায় থাকবে না, নতুন জীবনে কোনো দুঃস্বপ্ন থাকবে না। আমরা সেই স্বপ্নের কথা সবসময় হ্যালো 8920 বলতে চাই, এবং বলতে চাই বলেই আপনাদের জন্য এই প্ল্যাটফর্ম। আপনি আসুন, অকপটে আপনার জীবনের গল্প বলুন। আপনার জীবনের গল্পের মধ্যে আমাদের কোনো অ্যাডভাইস থাকবে না, কারণ বর্ষা জানে তার জীবনে ভালো কি মন্দ কি। এবং বর্ষার গল্প আজকে যারা শুনেছেন তারাও জানেন যে তাদের জীবনে বর্ষাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, কোন কাজে লাগাবেন,
কোন কাজে লাগাবেন না। সুতরাং নতুন করে এখানে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। শুধু শেষ বেলাতে একটা কথা বলার আছে, যারা এখানে জীবনের গল্প বলতে আসে, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ, প্লিজ 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 ডু রেসপেক্ট দেম। তারা এখানে কেউ সেলিব্রিটি হতে আসে না, তারা আপনার কাছ থেকে লাখ টাকার মালিক হতে আসে না, কিচ্ছু পেতে আসে না, শুধু মনের কথাগুলো মন খুলে বলতে আসে। প্লিজ ডু নট রেসপেক্ট দেম। আমরা বর্ষার কে নিয়ে যে সব কমেন্টস এসছে ফেসবুকে, স্ট্যাটাসে যে রেডিও স্ট্যাটাস দেওয়া ছিল, ওগুলো নিয়ে আমরা একটু পরেই ফিরছি। এখানে ভালো থাকবেন, আমরা সেটাই আশা করি। অনেক অনেক কমেন্টস এসছে। হৃদয় খান লিখেছে, কিবরিয়া ভাই, মানুষ কত নোংরা হতে পারে তা বর্ষাপুর আঙ্কেলের কথা না শুনলে বোঝা যায় না। একদমই ঠিক বলেছেন, আমিও খানিকটা ভরকে গিয়েছিলাম। কাজী মিতু লিখেছে, কিবরিয়া ভাই, মানুষ এত নরপিচাস। শামীম সুলতান লিখেছে, বর্ষার আন্টি কি, এই ধরনের অনেক কমেন্টস। বোনের মেয়ে মানে তো নিজের মেয়ে, যারা এই অনুষ্ঠান শুনছেন তারা কেউ বর্ষার মতো ঘটাবেন না। আমরা হ্যালো 8920 প্রচার কেন করি, এটার পেছনে মূলত একটা উদ্দেশ্য আছে। সেটা হচ্ছে যে হ্যালো 8920 তে ঘটে যাওয়া জীবনের গল্প শুনে আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, আপনি যদি এই যে একজন যে বর্ষা ভুল করেছে, সে কিন্তু বলেছে প্রথম ভুলটা তার পরিবার করেছে এবং দ্বিতীয় ভুলটা সে নিজে করেছে, এই ভুলগুলো যেন আপনার জীবনে না হয় কিংবা আপনার বন্ধুর জীবনে যেন না হয়, সেজন্যই মূলত হ্যালো 8920 অনুষ্ঠান। এবং এটা শোনার পরে যদি একজন মানুষের সচেতন হন, তাহলেই হ্যালো 8920 সার্থকতা। শরীফুল ইসলাম লিখেছে, এরা কি মানুষ, আমাদের সমাজে কত কিছুই না ঘটে, তার খবর কি আমরা রাখি? একদমই শরীফুল ইসলামের সাথে আমি একমত যে আমাদের সমাজে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলা খবর হয়তো বা আমরা রাখি না। গোলাম মুস্তফা লিখেছে, অ্যালাস দিস ইজ আ ডিস্ট্রয়েড অফ হিউম্যানিটি। ফয়সাল আবি লিখেছে, গল্পের এক পর্যায়ে এসে আসলে আমার কণ্ঠ রোধ হয়ে এলো, নরপিচাসগুলো টুকরো টুকরো করে শেষ করে দিল একটা নতুন প্রাণ, ধিক্কার জানাই। নুরুন নবী আপন লিখেছে, আমি এই গল্প শুনে নির্বাক হতবাক, কিছুই বুঝতে পারছি না। হাসান কবির লিখেছে, আসলে শুনছি আর ভাষা হারিয়ে ফেলছি, বিস্মিত হয়ে বলতে হচ্ছে মানুষের জীবন, এমন ঘটনাও ঘটতে পারে। আমাদের সমাজে না জানি আরো এমন কত ঘটনা ঘটে যাচ্ছে অবিরত পর্দার অন্তরালে, আর এইসব নরপশুর জন্য জীবনের শুরুটা এলোমেলো হচ্ছে বর্ষার মতো হাজারো মানুষের। শহীদুল ইসলাম লিখেছে, বর্ষা আমাদের বোন, বর্ষার করুণ পরিণতি খুবই কষ্ট দিচ্ছে আমাদেরকে, শুভকামনা বর্ষার জন্য। আব্দুল্লাহিল বাকি লিখেছে, বর্ষার জীবন কাহিনী শুনে আমরা সবাই মর্মাহত। শাহাদত রানা লিখেছে, এইসব মানুষদেরই মানুষ আর জন্ম, এইসব মুখোশধারী, দুঃখিত, এইসব মুখোশধারী মানুষের জন্ম ভদ্র সমাজ কলঙ্কিত বা এরকম কিছু একটা লিখেছেন। রুস্তম রাতুল লিখেছে হচ্ছে, নারীরা অসহায়, এটা কি বিধাতার বিধান, প্রশ্নবোধক একটা চিহ্ন। বর্ষার বাবা তার এই পরিণতির জন্য দায়ী। আমরাও সেটাই বলতে চাই, আসলে বর্ষার বাবার মতো এমন কোনো অপরাধ ছিল যার জন্য এই শাস্তিটা তাকে পেতে হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে যারা দিল তার এই শাস্তিটা বর্ষার বাবার জন্য তাকে কেন দিবে। রাজ বিশ্বাস লিখেছে, পৃথিবীতে এখনো যে মানুষ রূপে নরপিচাস আছে তা আমি আজকে বিশ্বাস করলাম। বর্ষা, আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না, আমি অনেক কষ্ট পাচ্ছি। জহিরুল ইসলাম লিখেছে, পৃথিবীতে যে সব সম্ভব তা এর প্রমাণ হচ্ছে আজকের গল্প। আব্দুল্লাহ আসাদ লিখেছে, আমার বুক ফেটে কান্না আসছে। শরীফুল ইসলাম লিখেছে, বর্ষা এই পথে আসার জন্য কে দায়ী, সমাজ, রাগ, নাকি বাইরের দেশের সংস্কৃতি? বাইরের দেশের সংস্কৃতি এখানে আপনি কিভাবে টেনে নিয়ে আসছেন আমি জানি না। মিলন মেহেদি আমাদেরকে লিখেছে, পৃথিবীতে অনেক বর্ষা আছে, কিন্তু আমার মনে হয় খারাপ হলে এই বর্ষা আপু অনেক সত্যবাদী এবং অনেক সাহসী। মোহাম্মদ কাজী মিতু আমাদেরকে লিখেছে, আপু তুমি ভালো হয়ে যাও। মিলন মেহেদি লিখেছে, আপু যদি মারা যেত তাহলে আজকে হয়তো তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘটতো না, বা ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা জানতাম না। আর এটাও জানতাম না যে পৃথিবীতে এত জঘন্যতম মানুষ পৃথিবীতে আছে, এত অন্যায় অত্যাচার করেও ফুলিয়ে মানে বুক ফুলিয়ে চলাফেরা করে আমাদের সমাজে। রুহুল মানিক লিখেছে, কিবরিয়া ভাই, আমার মনে হয় বর্ষা এখানে আসছে এখান থেকে ভালো হতে চান। থ্যাঙ্কস বর্ষা, তোমার এই দুঃসাহসের জন্য। রাজন পল আমাদেরকে লিখেছে, হাউ প্যাথেটিক, প্রতিটা জীবনের পেছনে যে এত বড় হিস্টোরি থাকে তা জানতাম না। ধিক্কার তোমায়, একটা ভুল যেটা আপনি করেননি সেটার কারণে কেন নিজের প্রতি এত বড় অত্যাচার করলেন? এই প্রশ্নটা আমিও করেছিলাম তাকে। এখনো সময় আছে আপু, প্লিজ কাম ব্যাক, প্লিজ প্লিজ, নিজের জন্য না হলে এই দেশের মেয়েদের জন্য ফিরে আসেন। মরিয়ম নিশা লিখেছে, বর্ষা আপু, আপনার আপু তো বলছে আপনাকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবে, তো আপনার লাইফটা নতুন করে শুরু করেন এবং হাজবেন্ডের চিন্তা করে কি হবে, আপনি ভালো হয়ে যান, দেখবেন কেউ না কেউ আপনাকে ঠিকই আপন করে নেবে। এরকম হাজার হাজার কমেন্টস পেয়েছি আমরা, যেগুলো সারা রাত পরেও আমরা শেষ করতে পারবো না। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে বলতে চাই, হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আমরা আজগুবি কোনো গল্প শুনতে চাই না। এখানে এসে আমরা শুধুমাত্র ভালোবাসা, এখানে এসে শুধুমাত্র হেট স্টোরি, কিংবা এখানে এসে শুধুমাত্র দুঃখের গল্প, এখানে শুধুমাত্র কষ্টের গল্প, সেটা আমরা প্রচার করতে চাই না। আমরা এমন গল্প নিয়ে আসতে চাই যেটা শুনলে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভুল, সেটা থেকে আপনি নিজেকে রোধ করতে পারবেন, কিংবা আপনি ওখান থেকে কিছুটা শিখতে পারবেন, কিংবা আপনার বন্ধুর পাশে এসে আপনি আপনার বন্ধুকে সাজেশন দিতে পারবেন যে এরকম একটা গল্প আমি রেডিওতে শুনেছিলাম,
সুতরাং তোমার জীবনটা যেন এরকম না হয়। আমরা কোনো উপদেশ দিই না এবং সচেতন ভাবেই আমরা সেটা করে থাকি। গত সপ্তাহে ডালিয়া এসেছিল আমাদের এই অনুষ্ঠানে। আমরা ডালিয়াকে নিয়ে হাজার হাজার কমেন্টস পেয়েছি, হাজার হাজার ফোন কল পেয়েছি। সেগুলো আমরা শুনবো একটু পরেই। তবে তার আগে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, হ্যালো ইট 920 তে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। ফোন করুন, আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে।